বিয়ের দিনই ডিভোর্স পেপারে সাইন করতে হলে সেই বিয়ের মেয়াদ কতদিন তা সত্যি আমার জানা নেই। আমি এই বিয়েটা করব না, দয়া করে আমায় রেহাই দিন, আমি চাই না এই বিয়ে করতে। মেঘ কান্না করতে করতে নিজের হাত দুটো জড়ো করে আমানের সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। আমানের বিষয়টা ভীষণ বিরক্তিকর লাগে। মেঘের বাহু জোড়া শক্ত করে ধরে দাঁড় করায় নিজের সামনে। এতে যে মেয়েটা ব্যথা পাচ্ছে তার সেই দিকে কোনো খেয়ালই নেই। আমার যা বলার বলা শেষ, বিয়েটা করাটা এখন তোমার হাতে। তুমি রাজি না হলে মুহূর্তেই সবকিছু ওলটপালট হয়ে যাবে। এটা তুমিও জানো, আমিও জানি। কেন এমন করছেন? সময়ের সাথে সাথে উত্তর পেয়ে যাবে। এখন এগুলো পরে রেডি হয়ে থেকো। আমার সময়ের অপচয় একদমই পছন্দ না। আমান কথাটা বলে মেঘের বাহু জোড়া ছেড়ে বেরিয়ে যায়। হাতের লাল বেনারসিটার দিকে তাকাতেই চোখের বাঁধ ভাঙা অশ্রুগুলো টুপটুপ করে পানির আকারে পড়তে থাকে। এতটা কষ্ট কখনো ফিল হয়নি। বিয়ে নিয়ে সবার মনে হাজারটা স্বপ্ন থাকে, কিন্তু এই বিয়েটা বিয়েই নয় কোনো, এটা শুধুমাত্র একটা জোর জবরদস্তি। মেঘের সামনে দুইটা রাস্তা খোলা আছে, হয় করো না হয় মরো। এই মুহূর্তে নিজের সাথে বোনের জীবনটাও জড়িয়ে আছে। পারবে না সে বোনকে ঠকাতে, তাই বেনারসিটা পরে নেয়। বিয়ের সাজে নিজেকে সাজিয়ে তোলে। মেঘ আর তার বোন সারাকে আমান আর তার ভাই আরফানের পাশে বসানো হয়। কাজে বিয়ে পড়ানো শুরু করে। কিছুক্ষণ আগে কি ঘটেছিল? বিয়েটা যে জোর করে হচ্ছে তা কিন্তু না। বিয়েতে মেঘের মত ছিল আগে থেকে, তাই আজকের দিন পর্যন্ত তাকে খুশি দেখা গিয়েছিল। কিন্তু মাত্র কিছুক্ষণ আগেই যখন বরের গাড়ি আসার শব্দে সবাই হই হুল্লোড়ে মেতে উঠেছিল, তখন মেঘের রুমে একটা এগ্রিমেন্ট পেপার নিয়ে আসে আমান, যেখানে স্পষ্ট লেখা আমান চাইলে যে কোনো সময় মেঘকে বিনা দ্বিধায় ডিভোর্স দিয়ে দিতে পারে। কিন্তু আমানের অনুমতি না নিয়ে মেঘ আমানকে কখনো ডিভোর্স দিতে পারবে না। এর মানে স্পষ্ট, আমান বিয়েটা করার আগে তা ভেঙে দিতে চাইছে। মেঘ এটা দেখার পর আমানকে সোজা বলে এই বিয়েটা করবে না। কিন্তু তারপরে যা ঘটে তার জন্য মেঘ মোটেও প্রস্তুত ছিল না। তুমি ভুলে যাচ্ছ, আজ কিন্তু সারারও বিয়ে হচ্ছে, আমারই ছোট ভাই আরফানের সাথে। তোমার বোনের সুখের সংসার ভেঙে যাবে যদি তুমি এখন না করে দাও। মেঘ কান্নায় জড়িত হয়ে লাল অশ্রুসিক্ত নয়নে আমানের দিকে তাকিয়ে আছে। ছেলেটা এত নিস কিভাবে আর কেনই বা করছে সে এগুলো? কি চান আপনি? আমি কি চাই তা সময় বলে দিবে। এখন সাইন করে রেডি হয়ে নাও। আমার স্ত্রীর ওপর দিয়ে কি যাচ্ছে তা আমি জানি, আর এইটা অন্য কেউ জানুক সেটা আমি জানতে দিতে চাই না। শত হোক, স্বামী স্ত্রীর ব্যাপারে বাইরের কেউ না জানলেই ভালো, তাই না মেঘ? আমাদের এমন কথায় মেঘের ইচ্ছে হচ্ছে কষিয়ে একটা চড় বসিয়ে দিতে, কিন্তু আপাতত সে জানে না এই লোকটা ঠিক আরো কি কি করতে পারে। নিজের সাথে বোনকেও ভুক্তভোগী করতে চায় না মেঘ। তাই তো এত বড় সমস্যা জেনেও বোনের দিকে তাকিয়ে নির্দ্বিধায় বিয়েটা করে নিল মেঘ। অশ্রুগুলো বাঁধ মানছে না, বেহায়ার মতো বইতে আছে গালগুলো জুড়ে। আমান খেয়াল করছে মেঘ অনবরত কেঁদেই চলেছে। বিয়েটা হয়ে গেছে, এর মানে তুমি আমার স্ত্রী। আমার স্ত্রীর গালে প্রথম আমার স্পর্শ করার কথা, কিন্তু এখানে দেখি কিছু ঠুনকো অশ্রু আমার অধিকার নিয়ে টানাটানি করছে। কান্না থামাও, না হলে ফল ভালো হবে না। কান্নার জন্য আরো অনেক সমস্যা হয়েছে, মনে করো সারাটা জীবন তোমার এই অশ্রুগুলোই সঙ্গ দিবে তোমাকে। বাঁচিয়ে রাখো এগুলো। শেষের কথাগুলো আমান দাঁতে দাঁত চেপে বলে যায়। মেঘ বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। আমান মেঘের হাত ধরে বসে শক্ত করে। শান্ত হও মিসেস খান, সময় এখনো অনেক দূর যাবে। দাঁতে দাঁত চেপে সবার সামনে মিথ্যা হাসি টেনে ফিসফিস করে বলে আমান। উপস্থিত সবার কাছে সে ভীষণ যত্নশীল স্বামী, স্ত্রীর কান্নায় নিজের ভালোবাসা প্রকাশ করছে। কিন্তু মেঘ তো জানে লোকটা আসলে কি করছে তার সাথে। দেখতে দেখতে বেঁচে থাকা সময়টুকুও কেটে গেল। বিদায় নিয়ে দুই বোনই চলে গেল নিজের বাড়ি থেকে। মেঘের হৃদয়ের উপরে কেউ পাথর রেখে দিয়েছে, ভীষণ ভার ভার মনে হচ্ছে সবকিছু। এই বাড়িতে আসতেই আমানের মা পরম যত্নে দুই ছেলের বউকে ঘরে তুলল। পুরো বাড়ি জুড়ে মানুষ, সবাই নতুন বউদের ভীষণ আদর করছে। সময় পেরিয়ে কিছু রাত গভীর হলে মেঘকে একটা ফুলশয্যায় সজ্জিত খাটে বসিয়ে ঘোমটাটা একটু টেনে নিয়ে আসা হলো। মেঘ মাথা নিচু করে আছে,
সকালের কথা সে কিছুতেই ভুলতে পারেনি। এই মানুষটাকে কিভাবে সে মেনে নিবে কিছুই বুঝতে পারছে না সে। পরিচয়: জান্নাতুল মেঘ ইন্টার 2য় বর্ষের ছাত্রী। সে একাই, তার আপন কোনো বোন নেই। সারা তার একমাত্র চাচার মেয়ে। সারাও মেঘের সাথেই পড়ে। ওরা জয়েন্ট পরিবারে বসবাস করে। দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। দুজনই দুজনের জন্য জান কেটে দিতে পারে। সারা আর আরিফের রিলেশন ছিল, কিন্তু আমান ছিল মেঘের কাছে একদমই অচেনা। আরিফ বাবার কোম্পানির সিইও, আর কিন্তু আমান তার পড়ালেখা শেষ করে বাংলাদেশের উচ্চতম পদ বিসিএসটাও শেষ করে চাকরি করে। আমানের বাবা আরিফের জায়গায় আমানকে দেখতে চেয়েছিল, কিন্তু আমান একটু বেশি জেদি। তার এটা পছন্দ ছিল, তাই সে এটা করবে। খান পরিবার প্রভাবশালী হলেও মেঘের পরিবার নিতান্তই মধ্যবিত্ত। মেঘের বাবা একজন শিক্ষক, তাও রিটায়ারমেন্টের শিক্ষক, এবং সারার বাবা ছোটখাটো একটা বিজনেস করে। অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না এই পরিবারে। মেঘের পর্যাপ্ত বয়স হলেও মেয়েকে সময় দিবেন বলে ভেবেছিলেন আজিজুর রহমান, মানে মেঘের বাবা, আর রহমান শেখ সারার বাবা। কিন্তু অর্ক খান, মানে আমান আরিফের বাবা, তাদের মেয়ে দুটোকে নিজের ঘরের বউ করতে এতই ইচ্ছুক যে মেয়ে খুশি হবে, তাই বিয়েটা দিতে রাজি হন। এতে সবাই খুশি ছিল। মেঘ বেশি খুশি না থাকলেও সারা ছিল ভীষণ খুশি, কারণ আরিফ আর তার একটা সম্পর্কের নাম পেতে চলেছে। সব দিক দিয়েই ঠিক ছিল, কিন্তু শেষের গল্পটা সত্যি বেমানান হয়ে গেল। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেয়ে মেঘ বাস্তবে ফেরে। পাশেই সেই 5 ফিট 11 ইঞ্চি মাত্রাতিরিক্ত ফর্সা ছেলেটি দাঁড়িয়ে। মেঘের হৃদস্পন্দনের গতিটা যেন হঠাৎ করে বেড়ে যাওয়ায় কেমন যেন মনে হচ্ছে। আমার নিজের কোটটা খুলে পাশে রাখে। মেঘ চুপচাপ করে বসে আছে। আমান পাশ ফিরে মেঘের হাত ধরে খাট থেকে নামায়। মেঘ ব্যথায় চোখটা বন্ধ করে নেয়। এখানে কেন তুমি? বেরিয়ে যাও এই রুম থেকে। মেঘ চোখটা খিচে বন্ধ করেছিল, কিন্তু আমানের এমন কথায় চোখ মেলে তাকায়। আমান মেঘকে দেখে একটা বাঁকা হাসি দেয়। কি ভেবেছিলে আমি এমন বলবো? হুম, এটা তো আমি বলবো না। যখন তুমি কোনো মানুষকে ঘৃণা করো, তখন তার কাছে আসা, তার নিঃশ্বাসের শব্দ, সব কিছুই তোমার বিরক্ত করে। তার প্রতিটা কাজ চোখের সামনে হওয়াটা বিরক্তিকর লাগে। আমিও তোমার সেই বিরক্তিটাই হতে চাই মেঘ। আমান কথাগুলো বলে মেঘকে ছেড়ে দিল। মেঘের হাতটা লাল বর্ণ ধারণ করেছে। তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চোখের পানি নীরবে ফেলল। হয়তো বলবে, কি ক্ষতি করেছি আপনার? সেই প্রশ্নের উত্তর তুমি ধীরে ধীরে পাবে। কিন্তু আপাতত তোমায় আমার যাবতীয় সমস্ত কিছুর খেয়াল রাখতে হবে। আমি কি খাই, আমি কখন কি পড়ি, এগুলো সব তোমার দায়িত্ব। সকালে উঠে সবার আগে তোমার মুখটা দেখতে চাই, সাথে তোমার হাতের একটা কফি। নিজেকে আমার মন মতো গড়বার চেষ্টা করো, হয়তো কিছুটা সোজা হবে তোমার টিকে থাকা। কথাগুলো বলে আমান ওয়াশরুমে চলে গেল। মেঘ সেখানেই ঠাই দাঁড়িয়ে রয়। মেঘ ভাবছে তার সাথে কি হচ্ছে। সবকিছু কেমন যেন অগোছালো হয়ে আছে। মেঘ নিজের পরনের ভারী শাড়িটা পাল্টে একটা নরম কাপড় পরে নেয়। আমান বেরিয়ে এসে মেঘকে দেখে কিছু বলে না, বিছানায় শুয়ে পড়ে। মেঘ আমানের দিকে তাকিয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আমান চোখ বন্ধ করে নেয়। মেয়েটার কাছে আসায় একটা তীব্র ঘ্রাণ পায় আমান, যেটা সহ্য করা সম্ভব না কোনো মতে। আমান চোখটা বন্ধ করে এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে। মেঘ সারাদিন টায়ার্ড থাকায় ঘুমিয়ে যায়। মাঝরাতে মেঘের ঘুমের মাঝে একটা অভ্যাস আছে। আশেপাশের মানুষকে না ধরে সে ঘুমাতে পারে না। এটা তার রোজকার কাজ। আসলে সবসময় ওর সাথে সারাই ঘুমোয়, তাই সারাকে ধরেই সে ঘুমোয়। মেঘ আশেপাশে কাউকে খুঁজতে থাকে। হাতের কাছে কাউকে পেয়ে সোজা মাথাটা তার বুকের মাঝে লুকিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। মেঘের এমন কাণ্ডে আমান তো অবাক। ঘুম ভেঙে গেছে তার মেঘের খোঁজ খবর করার জন্য। মেঘ হাত দিয়ে টুকিটাকি কাজ করছিল, যার জন্য আমানের ঘুম ভেঙে যায়। আমান বেশ অবাক হয়। আই হেড ড্যাম ইট! আমাকে নিজের মায়ায় আটকাতে চেয়েও না, পারবে না। আমান দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে, কিন্তু আমানের বুকের মাঝে গুটিয়ে থাকা মেয়েটার কোনো ভ্রুক্ষেপ নেই। সে একবার ভ্রু যুগল কুঁচকে আবারও ঘুমিয়ে যায়, যেন আমানের কথা মেঘকে ভীষণ ডিস্টার্ব করছে। থামলে সে যেন খুশি হতো। আমান আর কিছুই ভাবে না বা বলেও না। এমনি ভাবে
মেয়েটা আশেপাশে ঘেঁষলে আলাদা রকমের তীব্র একটা ঘ্রাণ থাকে, কিন্তু এখন সেই ঘ্রাণটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। আমানের এই ঘ্রাণটা যেন নেশা ধরে গেছে, মনে হচ্ছে ঘুমের ঔষধ মিশিয়ে দেওয়া হয়েছে। আমান ঘুমিয়ে যায়। ভোরের পাখি কিচিরমিচির ডাকে কোলাহল শুরু হয়েছে। মেঘের অভ্যাস ঘুম থেকে সকাল সকাল ওঠা। চোখ মেলে তাকিয়ে দেখতে পায় সে আরামসে আমানকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নিজেকে তৎক্ষণাৎ দূরে সরিয়ে নিয়ে আসে। হার্টবিট যেন ধুকপুক ধুকপুক করছে। মেঘ উঠে অজু করে গোসল করে নামাজ পড়ে নেয়। তারপর আমানের থেকে ডিস্টেন্স মেপে আবারও ঘুমিয়ে যায়। আমানের পরিবার হলো মা, বাবা, আরিফ আর সে মিলে। এই বাড়িতে কেউই সকালে ওঠে না। সকালে খাবার তৈরি করার জন্য আলাদা সার্ভেন্ট রাখা আছে, তাই বাড়ির বউদের কিছু করতে হবে না। সকাল 8টা, আমানের অফিস আছে। মেঘ উঠে নিচে চলে আসে। সেখানে গিয়ে দেখে সবকিছু তৈরি। মেঘ সবকিছু গুছিয়ে দেয়। কিছুক্ষণ পর মেঘের শাশুড়ি মা অর্থাৎ আমানের মা চলে আসে। আরে মা, তুমি এগুলো কেন করছো? এমনি মা, এসব করার কোনো প্রয়োজন নেই। তুমি গিয়ে আমার ছেলেটাকে তুলে দাও। ওকে বলো গোসল করে নিচে আসতে, ওর অফিস আছে তো। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মেঘ গিয়ে আমানকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। মেঘ আমানের কাছে গিয়ে ওকে ডাকে, এই যে শুনছেন, উঠুন, আপনার অফিস আছে না? হুম। মা প্লিজ পরে, আমি আপনার মা নয়, উঠুন। আমান আদো আদো চোখ খুলে সামনে সাদা ঢাকাই শাড়ি পরা নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে দেখে আমানের হুঁশ আসে। উঠে বিছানায় বসে। তারপর চলে যায় ওয়াশরুমের দিকে। মেঘ নিচে চলে আসে। এত রুড কেউ কিভাবে হয়? মেঘ আস্তে আস্তে বলতে বলতে আসছিল, কিন্তু এটা আমানের মা শুনে ফেলে। মেঘ মা, জি মা, তোমার সাথে আমার একটু দরকার আছে। খাবার শেষে অপেক্ষা করো, কেমন? ঠিক আছে মা। সারা, আরিফ এবং আমান আর তার বাবাও চলে আসে। সবাই একসাথে খেয়ে বেরিয়ে যায়। বাসায় শুধু সারা, মেঘ আর আমানের মা অনিলা বেগম। মেঘ, হ্যাঁ? কাল থেকে কলেজে যেতে হবে। যাব। আজ অনেক টায়ার্ড। কেন বলতো? সারা আসতে, মা আছে, তুই তো মহাপাজি। হুম, তুই পাজি না? হুম, আমি আসছি উপর থেকে। সারা চলে যায়। অনিলা বেগম কিচেন থেকে বেরিয়ে আসে। দেখো মা, তুমি আমার ঘরের বড় বউ। সারা ছোট, ওর থেকে তোমার দায়িত্ব বেশি। জি মা। আমার ছেলেটা বড্ড ঠান্ডা মেজাজের মানুষ রে মা। ওর সব সময় যেন রেগে থাকে। আমি জানি না কেন ছেলেটা এত বদমেজাজি। তুমি ওকে একটু ভালোবাসা দিও। ওরে যদি তুমি একটু ভালোবাসা দাও তাহলে হয়তো ও ঠিক হয়ে যাবে। মেঘ মাথা নিচু করে আছে। অনিলা বেগম আবারও বলে, মেঘ, সত্যি একটা কথা কি জানো? আমি আমার ছেলেটার জন্য নরম স্বভাবের একটা মেয়েকে খুঁজছিলাম, যে ওকে ভালোবেসে আটকে রাখবে, আগলে রাখবে সারাটা জীবন। তুমি নরম স্বভাবের মেয়ে। আমি জানি না আমার আমান তোমার সাথে ঠিক কেমন ব্যবহার করছে। তুমি ওকে মানিয়ে নিও। আর ও যদি কখনো তোমাকে হার্ট করে কিছু বলে তাহলে তখনই আমায় বলবে। আমি জানি আমার ছেলের গরম বদমেজাজি হলেও ও কাউকে কষ্ট দেয় না। অনিলা বেগমের কথা শুনে মেঘ ভাবছে, আপনি জানেন না আপনার ছেলে আমার সাথে সব থেকে বড় ভুলটা করেছে। এটা সত্যি হয়তো একটা মেয়ের কাছে পৃথিবীর সব থেকে বড় ভুল। মেঘের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে যাচ্ছে। মেঘ নিজেকে সামলে নিয়ে বলে, জি মা, আমি একটু রেস্ট নিব। হ্যাঁ মা, যাও। মেঘ চলে আসে নিজের রুমে। শুতেই ঘুমের দেশে চলে যায়। সেদিন দুপুরে আমান বাসায় আসেনি, তবে বাকি সবাই এসেছিল। মেঘ খাবার খেয়ে নেয়। রাতে সারার সাথে পড়তে বসেছে। বেশ কিছু সময় পড়ার পর ওরা নিজেদের রুমে চলে আসে। আরিফ চলে এসেছে। সারা আরিফের সাথে খেয়ে নেয়, কিন্তু মেঘ আমানের জন্য অপেক্ষা করে বসে আছে। অনিলা বেগমের কথাগুলো তাকে লেট করতে বাধ্য করলো আজ। সুযোগ দিতে চাই, হয়তো মেঘ জানে না কিসের জন্য আমান এমন করছে। তাও সে দেখতে চায় আমান ঠিক কিসের জন্য এমনটা করছে। রাত 11টা, আমান ফিরেছে বাসায়। মেঘকে টেবিলে দেখে আমান কিছু না বলে উপরে চলে যায়। মেঘ আমানকে দেখে খাবার গরম করতে যায়, তারপর টেবিলে রাখে। আমান এসে খাবার খাওয়া শুরু করে। তুমি খেয়েছো? না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? মেঘ বসে খেয়ে নেয় আমানের সাথে। তারপর দুজনে উপরে চলে আসে। দুই দিকে ফিরে ঘুমানোর জন্য বসে। তারপর মেঘ শুয়ে পড়ে, চোখ বন্ধ করে নেয়। মেঘ সত্যি ভাবছে এটা কেন করছে আমান, কিসের প্রতিশোধ, এটা মেঘ জানে না। কিছু সময় পর
দুজনেই ঘুমিয়ে যায়। মাঝরাতে মেঘের মনে হচ্ছে কেউ তার উপরে উঠে বসেছে। মেঘের দম কেমন যেন আটকে আসছে। মেঘ চোখ খুলতে পারছে না ঘুমের জন্য। মেঘ চোখ খুলতে সামনে আমানকে দেখে এক প্রকার চিৎকার দেয়। আমান মুখটা বন্ধ করে ধরে। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? মেঘ তড়িঘড়ি করে চোখটা খোলে। আমান পাশ থেকে মেঘের মুখটা চেপে ধরেছে। মেঘ পুরাই ঘেমে গেছে। আমান উঠে মেঘের মুখ থেকে হাতটা সরায়। তুমি এভাবে ঘেমেছো কেন এই শীতে? আমান মেঘকে পানি এগিয়ে দেয়। মেঘ কিছু বলছে না, নিঃশ্বাস নিচ্ছে বড় বড় করে। কি সাংঘাতিক স্বপ্নটাই না সে দেখেছে। এটা কেমন স্বপ্ন, সব যেন বাস্তব ফিল হচ্ছে। মেঘ আমানের থেকে পানিটুকু খেয়ে নেয়। কি হয়েছে মেঘ? না কিছু না। আমি একটু বেলকনিতে যেতে পারি? যাও, কিন্তু চলে এসো। মেঘ উঠে বেলকনিতে চলে আসে। একটা বেবি ব্লু কালারের 3 পিস পরা মেঘের, চুলগুলো ছাড়া। বেলকনির হালকা বাতাসে তার চুলগুলো উঠছে। মেয়েটাকে দেখে আমানের চোখ আটকে যাচ্ছে। সেই দিনের মেঘ আর আজকের মেঘের মাঝে কোনো পার্থক্য নেই, শুধু সময়টা বদলেছে। সেই দিন মেঘ শুধুমাত্র একটা সাধারণ স্টুডেন্ট ছিল, আজ মেঘ আমানের স্ত্রী। সেই দিন যদি মেঘ সত্যি এমন না করতো, তাহলে হয়তো আজ আমানের ভেতরে একরাশ ভালোবাসা থাকতো, নাকি এত ঘৃণা। আমান চোখটা সরিয়ে নেয়, উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। ভেঙে পড়লে চলবে না, দুর্বল হলেও চলবে না, শক্ত হতে হবে। মেয়েটাকে আমান ভালোবাসতে পারে না। মেঘ বেলকুনি হাওয়া ফিল করছে আর ভাবছে, যদি এমন না হতো, সুস্থ সাধারণ দম্পতির মতো জীবনটা কাটাতো, তাহলে কতই না ভালো হতো। মেঘের ভালোবাসার কমতি থাকতো না, ভালোবাসারও কমতি হতো না কখনো। মেঘ মাথা নিচু করে চোখটা বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর রুমে চলে আসে। বেলকনির দরজা দিয়ে শুয়ে পড়ে, ঘুমিয়ে যায়। পরের দিন সকালে মেঘ সকাল সকাল উঠে নামাজ আদায় করে আবারও এসে শুয়ে পড়ে। কিন্তু ঘুম আসছে না আজ। কেন জানি না এত খারাপ লাগছে। মেঘ কিছু সময় এপাশ ওপাশ করে উঠে ছাদে চলে যায়। মাত্রই কুয়াশা ঘেরা সূর্য এসেছে পৃথিবীতে আলো দিতে। সকালের ফুলগুলো ছাদের চারিদিকে ফুটে আছে। ছাদের বেড়িটা বেশ রঙিন। মেঘ এক পাশে দাঁড়িয়ে দূর দূরান্তের দিকে তাকিয়ে আছে। একটা ঠান্ডা শীতল মেজাজের মেয়ে হওয়ায় অনেক সময় আশেপাশে অনেক কথাই শুনতে হয়েছে তাকে। সমাজের সব সময় চেয়েছে কিভাবে মানুষের উপকার হয়, বন্ধু বান্ধবীদের জন্য সব সময় নিজেরটা উজাড় করে দিয়েছে। কিন্তু আজ সেই মানুষটা নিজের সংসার সামলাতে পারছে না। মা সবসময় বলতো, দেখবি একটা সুন্দর সুখের সংসার হবে তোর, তুই তখন তোর আশেপাশে সব কিছু ভুলে যাবি। মেঘ চোখটা বন্ধ করে মায়ের কথা ভাবছে। মায়ের বলা কথাগুলো নাকি বিফলে যায় না, তাহলে এখন কেন যাচ্ছে? মেঘ! হঠাৎ সারার কণ্ঠ পেয়ে মেঘ পেছনে ফেরে। কিরে, এত সকালে এখানে কি করিস? আমি উঠলাম ঘুম থেকে, তোকে খুঁজতেছিলাম, তুই উঠিসছিস কিনা তাই। কিন্তু রুমে তুই ছিলি না। ও, উনি কি উঠে গেছে? না, আমায় বলল তুই নেই, তারপর আবারও এখানে চলে এলাম। ঘুমিয়ে গেছে? হ্যাঁ। আয় দেখ সামনের পরিবেশটা। সারার মেঘের পাশে দাঁড়ায়। দুজনে মিলে প্রকৃতি দেখছে। সারা, একটা কথা বলবো তোকে? বল। আমি বোধহয় অনেক বড় ভুল করে ফেলেছি। কিসের ভুল? সারা, আসলে মেঘ। হঠাৎ আমানের চিৎকার শুনে মেঘ কিছুটা কেঁপে ওঠে। তুই যে বললি আমান ঘুম, আমি তো দেখে এসেছিলাম। আচ্ছা থাক, আমি আসি। চল, আমিও যাব। মেঘ সারা চলে আসে। মেঘ ঘরে এসে আমানের দিকে তাকায়। আমান মেঘের দিকে এগোতে থাকে। মেঘ পেছাতে থাকে। পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে যায় মেঘ। আমার নিজের 2 হাত মেঘের 2 পাশে দেয়। মেঘ আমানের দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, কি বলতে চাইছিলে সারাকে? ও আমার বোন, আমি যা ইচ্ছা তাই বলতে পারি ওকে। পারো, কিন্তু কি ভুল করছো না কি করছো বলো তো? আমি ভুল করি আর প্রেম করি, তাতে আপনার কি? মেঘের মুখে প্রেমের কথাটা শুনে আমানের বেশ রাগ হলো, কিন্তু এই রাগের কারণ কি সত্যি আমার জানে না। কি বললে? বললাম আমি ভুল করি আর প্রেম করি, তাতে আপনার কি? তুমি আমার স্ত্রী। মেঘের হাতটা চেপে ধরে এবার। ভুলে যায়েন না, মাত্র কিছুদিনের জন্য বিয়ে করেছেন আমায়। কোনো অধিকার নেই আপনার আমার উপরে। 5টা দম্পতির মতো যদি আমাদের শর্তবিহীন বিয়ে হতো, তাহলে আমিও আপনাকে স্বামী হিসাবে মেনে নিতাম। তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমি লিমিট ক্রস করছি নাকি লিমিট আপনি ক্রস করছেন, তাও আবার অনেক বেশি?
আপনার কোনো অধিকার নেই আমার জীবন নিয়ে খেলার। আপনি ব্ল্যাকমেল করেছেন আমায়। আপনি আমার বোনকে নিয়ে ব্ল্যাকমেল করেছেন। আমার মেঘের হাত থেকে হাতটা সরিয়ে নিয়ে হাতটা লাল হয়ে যায় মেঘের। মেঘ আমানের থেকে সরে আসে আর নিচে চলে আসে চোখ মুছে। আমান বিছানার এক পাশে বসে আছে। ভীষণ খারাপ লাগছে মেয়েটার কথাগুলো শুনে। মেয়েটা যা বলছে তা কি সত্যি? কি বলবে সে? আমান ওয়াশরুমে চলে যায়, গোসল করে বেরিয়ে আসে। মাথা খারাপ লাগতেছে তার। প্রথম কেউ এত কথা শোনালো তাকে। এই মেয়েটার জন্যই জীবনে প্রথম আমি অপমানিত হয়েছি। এই মেয়েটা আজ আমায় জীবনে প্রথম এত কথা শোনালো। মেঘ, আই হেট ইউ। তোমার প্রতিটা কাজের মাসুল দিতে হবে। দেখো, ক্ষমা করব না কখনো আমি তোমায়। আমান রেডি হয়ে বেরিয়ে আসে। নিচে এসে সবার সাথে ব্রেকফাস্ট করে। আমান, জি বাবা। তুমি আর আরিফ আজ মেঘ সারার বাসায় যাবে ওদেরকে নিয়ে। কিন্তু কেন? কেন তুমি জানো না? যেতে হয়। আজ তোমাদের ছুটি। কিন্তু বাবা, আমি তো ছুটি পাবো না। আমি কিছুই শুনতে চাই না। এই পেশা তোমার, তুমি নিজে বেছে নিয়েছো এটা। কথাটা বলেই রায়হান খান চলে যায় উপরে। লোকটা আমানকে নিয়ে আসলেই বিরক্ত। আমান কখনোই বাবার কথার অবাধ্য হয় না, কিন্তু কিছু কাজ আমানের বাবা পছন্দ না। আমান উঠে রুমে চলে আসে। মেঘ খাচ্ছিল। সব কথা আর আমানের রিয়াকশন দেখার পর মেঘ খাওয়া বন্ধ হয়ে যায়। সারার দিকে তাকায় মেঘ। সারা বুঝতে পারছে না। কিছু একটা হয়েছে এটুকু বুঝতে পারছে। কি সমস্যা সেটা বুঝতে পারছে না। সারা ঠিক করেছে বাসা থেকে এসেই তারপর শুনবে কি হয়েছে। কিছুক্ষণ পর সারা, আরিফ আর মেঘ আমান রওনা হয় মেঘদের বাসার উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর পৌঁছে যায়। গাড়িতে সবাই চুপচাপ ছিল। কারোর সাথে কোনো কথা হয়নি। বাসায় পৌঁছে মেঘ মা আর ছোট মাকে জড়িয়ে ধরে। মাত্র একদিন তোদের দেখি না, আর মনে হচ্ছে কতদিন যেন দেখি না। হ্যাঁ রে মা, তোরা দুজনই এই বাড়িতে? ভেতরে আসতে দাও মা। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আয়। আমান আর আরিফ মেঘ সারার বাবার কাছে গিয়ে বসে। মেঘ সারা মায়ের সাথে হেল্প করে রান্নায়। কিছুক্ষণ পর দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে রুমে আসে। মেঘ আর সারার রুমে আমান আর আরিফ আসে। ওদের রুমগুলো আলাদা আলাদা। আমান এসে বসে রেস্ট নিচ্ছে, আর আরিফের কিছু কাজ আছে সেগুলো ঠিক করছিল। মেঘ এসে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে শাড়িটা পাল্টে একটা কমফোর্ট ড্রেস পরে আসে। আমান মন দিয়ে ফোন দেখছে আর কাজ করছে। মেঘকে বেরিয়ে আসতে দেখে মেঘের দিকে তাকালো। মেঘ ড্রয়ার থেকে তার সার্টিফিকেটগুলো গুছিয়ে নিচ্ছিল। কলেজে প্রয়োজন, ওই বাড়িতে নিয়ে যাবে তাই। আমান মেঘের দিকে তাকায়। এগুলো কি মেঘ? আমানের প্রশ্নে মেঘ আমানের দিকে তাকায়। সার্টিফিকেট? কিসের? এসএসসির। আমানের মুখের রং যেন বদলে যায় কথাটা শুনে। তোমার রেজাল্ট কি ছিল? আমার 4.85। কোনো প্লাস পাওনি কেন? সেটা তো আমি জানি না। মেঘ এবার মাথা নিচু করে বলে, কেন? তোমাদের অ্যাটিটিউড দেখে তো মানুষ ভাববে তোমরা জেলা ফার্স্ট হয়েছো। আপনি আমায় কবে অ্যাটিটিউড নিয়ে কথা বলতে দেখলেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি তো কখনোই কারোর সাথে অ্যাটিটিউড দেখাই না, বিশেষ করে কোনো ম্যাজিস্ট্রেটের সাথে তো নাই। মেঘের কথায় আমান মেঘের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। হয়তো কার কি অ্যাটিটিউড তা সে নিজেই ভালো করে জানে। আমান কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। উনি আমায় কোথা থেকে অ্যাটিটিউড নিতে দেখলো? মেঘ সব গুছিয়ে ব্যাগে রেখে বেডের এক পাশে শুয়ে পড়ল। আমান এসে মেঘকে দেখে সেও পাশে শুয়ে পড়ল। বিকাল গড়িয়ে রাত হয়। মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে আসে। কি রে, তুই কি করছিস এখানে? ও মা, কি করব, আসতে পারি না নাকি? আসতে পারিস, কিন্তু জামাই একা ফিল করবে। তুই যা। মাত্র একদিনের জন্য তোমাদের কাছে এসেছি। ও একা থাকুক, সমস্যা নেই। পাগল মেয়েটা বলে কি! সত্যি বলি। আচ্ছা যা, এসব খাবারগুলো নিয়ে যা, সারাকে ডাক দে। দুজনকে খেতে দে। ঠিক আছে। মেঘ গিয়ে সারা আরিফকে ডাকে। মেঘের রুমে গিয়ে সবাই বসে। ওদের খাবার দেওয়া হয়। আমান কিছুই খায় না, আর আরিফ হালকা পাতলা খায়। মেঘ কিছুই বলে না। আমানের ব্যবহার আরো বেশি রুড হচ্ছে দিন দিন। অনিলা বেগমের কথাগুলো মনে পড়ল মেঘের। উনি বলেছিলেন তাকে ভালোবাসা দেবার কথা। তাকে নাকি ভালোবাসা দিলে সে ভালো হবে। তার কঠোর মনোভাব একটু হলেও নরম হবে। এটা কেমন মানুষ আল্লাহই ভালো জানে, কোনো ধারণা নেই মেঘের।
রাতের খাবার শেষ করে সবাই টেবিলে বসে আছে। মেঘ হাত ধুয়ে এলো। বাবা, একটা কথা বলতাম। হ্যাঁ বাবা, বলো। আমার তো এখন বাসায় যাওয়া প্রয়োজনীয়। কেন বাবা? আসলে বাবা, কাল একটা জায়গায় ঝামেলা হয়েছে, আর সেখানে পুলিশ চার্জ দিয়েছে আমাকে যেতে হবে। কিন্তু এখনই এত রাতে? মা প্লিজ, আমি ওকে নিয়ে অন্য একদিন আসব। মেঘের মনটা ভেঙে যায় কথাটা শুনে। ইচ্ছে হচ্ছে না যেতে। আচ্ছা দাদা ভাই, তুই চলে যা। আমি, সারা আর মেঘ কাল সকালে না হয় আসবো। আরিফের কথাটা শুনে আমানের অজান্তে মেজাজটা খারাপ হচ্ছে, কিন্তু তা প্রকাশ করছে না। আমার সকালে কাজ আছে, ওকে নিয়েই যেতে হবে। আমায় ক্ষমা করবেন বাবা, আমি পরে একদিন আসব। মেঘের বাবা আর কিছুই বলে না। মেঘের কান্না পাচ্ছে। লোকটা সবসময় এমন করে, ওনার সমস্যাটা কি? এটাই মেঘ বুঝলো না আজও। আমান ওপরে এসে রেডি হয়ে নেয়। মেঘ মাকে জড়িয়ে ধরে উপরে আসছে। আমানের দিকে তাকাতেই দেখতে পাই 5 ফিট 11 ইঞ্চির একটা লম্বা ফর্সা ছেলে। ছেলেটার বয়স কিন্তু 27 বছর। দেখে তাকে মনে হচ্ছে না, যেন এখনো 17 বছরের একটা যুবক। চুলগুলো সামনের দিকে দেওয়াই, সাদা শার্ট আর ফোল্ড করা হাতা, আর কালো প্যান্ট। কোরিয়ান ছেলেদের মতো একদম। মেঘ চোখটা নামিয়ে নিয়ে আসে। মেঘ যা করছে তা কি সংসার আদৌ? তা সত্যি মেঘের জানা নেই। মেঘ গিয়ে একটা চাদর পেঁচিয়ে নেয়। বাইরে অনেক শীত। ব্যাগটা আরিফ গাড়িতে তুলে দেয়। মেঘ পুরো কান্না করে দিছে, তার কোনো মতেই মনটা চাচ্ছে না সে যাক। মেঘের মা বুঝতে পারে। আমার বাচ্চা মেয়েটা, কাঁদিস না মা আমার। আবার নিয়ে আসবে তো, তোর বাবা তোকে বুঝলো না? সত্যি? হুম, সত্যি। আচ্ছা। মেঘ সবাইকে বিদায় দিয়ে চলে আসে। মেঘ বসে আছে গাড়িতে, কোনো কথা বলছে না, শুধু মাথা নিচু করে বসে আছে। বাইরের দিকে বাতাস আছে অনেক বেশি। মেঘ আমানকে বলবে গ্লাসটা লাগাতে। গ্লাসটা লাগিয়ে দিন, শীত লাগছে। মেঘের কথায় আমান গ্লাসটা লাগিয়ে দেয়। বেশ কিছুটা পথ পেরিয়ে তারা বাসায় চলে আসে। আমানের মা প্রশ্ন করে, এখন এলি কেন আমান? সেই একই উত্তর দেয় আমান। রুমে গিয়ে মেঘ ওয়াশরুমে গিয়ে বেরিয়ে আসে ঘুমাতে যাবে। অলরেডি 12টা 30 বাজে। শীতের রাতে এটাই তো 2টা মনে হতো। মেঘ গিয়ে আমানের পাশে শুয়ে পড়ে। তারপর কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। আধো আধো ঘুম। তখনই আমান আসে কোথা থেকে যেন। মেঘ, হুম, কাল তুমি খাবার রান্না করবে সকাল সকাল 7টার মধ্যে। ঠিক আছে। আমান শুয়ে পড়ে মেঘের পাশে। মেঘ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আমান মেঘের দিকে তাকিয়ে দেখে একটা মায়াবী মেয়ে ঘুমিয়ে আছে। ভীষণ কাছে পেতে মন চাইছে মেয়েটাকে, জড়িয়ে ধরতে চাইছে বেহায়া মনটা। কিন্তু আমান চোখটা বন্ধ করে নিঃশ্বাস নেয়। মেয়েটা শুধুমাত্র তোর শত্রু, আর কিছুই নয়। তুই এটা ভাবতে পারিস না আমান। সংযত হওয়া প্রয়োজন। আমান অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। সবার আগে মেঘের কপালে থাকা কুচি কুচি চুলগুলো আমান সরিয়ে দেয়। এটাই যেন এক রাস প্রশান্তি। আমান ঘুমিয়ে যায়। পরের দিন সকালে মেঘ নামাজ পড়ার জন্য উঠে গিয়ে খাবার রান্না করা শুরু করে। রান্না শেষে গিয়ে আমানকে ডেকে ওঠায়। আপনার কাজ আছে, উঠুন। আমান একটু একটু করে চোখ খোলে। হুম, উঠুন। আমান উঠে বসে, কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। মেঘ নিচে খাবার টেবিলে রাখে। কিছুক্ষণ পরে আমান নিচে নেমে আসে, বুট শুট পরে। ছেলেটা দেখতে ভীষণ সুন্দর, তার শিক্ষাগত যোগ্যতাও অনেক বেশি। মেঘকে এই ছেলেটার সাথে মানায় না, এমনটা মেঘের মনে হয়। হয়তো উনি মা বাবার চাপে আমায় বিয়ে করেছেন, এর জন্যই হয়তোবা এমনই করছেন। মেঘ মাথা নিচু করে খাবার দেয় আমানের প্লেটে। আমান খাবার খেয়ে নেয়। কিছুক্ষণ পর মেঘের দিকে তাকায়। মেঘ নিচের দিকে তাকিয়ে আছে। তুমি খেয়েছো? না। তাহলে এসো খেয়ে নাও। মেঘ আমানের সাথে বসে খেয়ে নেয়। যাবার সময় আমান মেঘের দিকে একবার তাকায়। কেন জানি না ইচ্ছে হচ্ছে না যেতে। মেয়েটার কাছে থাকতে ইচ্ছে হচ্ছে, কিন্তু এমনটা কেন মনে হচ্ছে আমানের জানা নেই। আমান মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ কিছু বুঝতে পারছে না। মেঘ আমানের দিকে তাকিয়ে চোখটা ওপরে করে নেয়। কি? কিছু না। আমান চলে যায়, আর পেছনে তাকায় না। মেঘেও আর বিষয়টা খেয়ালে আসলো। লোকটা চাইছিল না মেঘ তাকে ছেড়ে যেতে, সত্যি চাইছিল না, কিন্তু কেন? মেঘ নিজের মনের ভুল মনে করে চলে আসে রুমে। আমান চলে গেছে। মেঘ রান্না করে রেখেছে। অনিলা বেগম আর অর্ক খান দুজনই মেঘের রান্না করা খাবার খেয়ে নেয়।
আর অর্ক খান চলে যায় অফিসে। রাত 11টা। মেঘের ঘুম ভাঙে। শরীরটা কেমন যেন ভালো নেই। কাল রাত থেকে ঠান্ডার মাঝে এসেছিল, হয়তো চাদর ছিল না গায়ে, এজন্য ঠান্ডা লেগেছে। মেঘের শ্বাসকষ্ট আছে, সেটাই কেমন যেন বেড়েছে মনে হচ্ছে। ভেতরটা কেমন যেন শব্দ শব্দ মনে হচ্ছে। মেঘ বুঝে হাত দিয়ে বসে আছে খাটে। অনিলা বেগম তখন রুমে আসে। কিরে মা, তুই এভাবে বসে আছিস কেন? মা, আমার না ভালো লাগছে না। কেন রে মা, কি হয়েছে? মা, আমার না দমটা বন্ধ বন্ধ লাগছে, কেমন জানি মনে হচ্ছে। কেন রে? অনিলা বেগম উত্তেজিত হয়ে মেঘকে চা এনে দেয়। চা খা। মা, সারাকে ফোন করেন, ওকে ঔষধ নিয়ে আসতে বলেন। কি ওষুধ? মা, ও জানে আমার কষ্ট হচ্ছে কথা বলতে। অনিলা বেগম সারাকে ফোন করে। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ভালো না সারা, মেঘের কেমন শ্বাসকষ্ট হচ্ছে, তুমি জলদ চলে এসো ওর ঔষধ নিয়ে। ও শুধু বলল সারাকে ঔষধ আনতে বলেন, কথা বলতে পারছে না। কি বলেন মা, আমি এখনই আসছি। আপনি করেন না। সারা ফোন কেটে দেয়। কি হয়েছে সারা? মেঘ অসুস্থ, ওর শ্বাসকষ্ট হচ্ছে, চলো বাসায় চলো জলদি। হ্যাঁ চলো, কিন্তু ওর কি হয়েছে? শ্বাসকষ্ট। সারা দৌড়ে বাইরে আসে। মা, ও মা, বড় মা। হ্যাঁ কিরে, চিল্লাতে আছিস কেন? বড় মা, মেঘ অসুস্থ, আমায় যেতে হবে। কি হয়েছে? ওর শ্বাসকষ্ট হচ্ছে, ঔষধটা দেও জলদি। আচ্ছা দাঁড়া। মেঘের মা দৌড়ে ঔষধ এনে দেয়। সারা সেটা নিয়ে রওনা হয়। এদিকে মেঘের অবস্থা বেশ একটা ভালো না। সারা আসতে প্রায় 40 মিনিট লাগিয়ে দেয় জ্যামের জন্য। সারা এসে মেঘকে ঔষধ দেয়। মেঘ কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায়। সকাল গড়িয়ে সন্ধ্যা হলো। মেঘ ঘুমিয়ে আছে। সারা মেঘকে ডেকে তুলে। উঠো, খেয়ে নে, দুপুরে খাসনি, ঘুমিয়ে আছিস। মেঘ হালকা করে উঠে বসে। তোর ভাইয়া আসেনি? না আসেনি, উনি নাকি কাজে গেলেন। কিন্তু অনেক সকালে বের হয়েছিলেন, আসার কথা ছিল তাই না? তুই এসব চিন্তা করিস কেন, খেয়ে নেয় শোনা। মেঘ খেয়ে নেয় একটু করে। আর না। কেন আর না, শেষ কর প্লিজ সারা। আচ্ছা অসুস্থ, জোর করলাম না, তুই ফ্রেশ হয়ে নে, আমি চা দিই। হুম। মেঘ ওয়াশরুমে চলে যায়। সারা চা নিয়ে আসে। মেঘ সারার কাঁধে মাথা দেয়। কি হয়েছে? ভালো লাগছে না? কার জন্য, শরীরের জন্য নাকি তার জন্য? ধুর, তুইও না শুধু খেপাস। খেপাবো কেন? সারা। হুম। আমার না চিন্তা হচ্ছে সারা। মেঘ তুইও না ফোন করে নে। ফোন করব। ও মা, বরকে ফোন করবি, এতে এত ভাবা কিসের? তুই যদি জানতি ভাবা কিসের? মেঘ মনে মনে। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু না। মেঘ ফোন হাতে নিয়ে আমনকে কল করে। বেশ কিছু সময় পর আমন ফোন পিক করে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বলো। আপনি কই? কাজে আছি। খেয়েছেন? না। কেন? বলদের মতো প্রশ্ন করো নাকি? সংবাদ দেখেছো আজ? না। না দেখলে কিভাবে বুঝবে? কখন আসবেন? দেরি হবে। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন, অসুস্থ তুমি? না অসুস্থ না, আপনি আসুন, রাখছি। মেঘ ফোন কেটে দেয়। আমান ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটা বড্ড আজব। এদিকে তুই বললি না কেন ভাইয়াকে তুই অসুস্থ? শুধু শুধু এসব কথা জানিয়ে লাভ কি বল? ও মা, এটা কেমন কথা? আমি বললেও যা, না বললেও না, তার উপর কোন প্রভাব পড়বে না? সে তো আমায় ভালোইবাসে না। মনে মনে মেঘ। কিরে, কোথায় গুম হলি? হ্যাঁ। কোথাও না। আচ্ছা তুই থাক, তোর ভাইয়া আসবে, আমি যাই। আচ্ছা যা। সারা চলে যায়। মেঘ শুয়ে পড়ে। আমার কেন আপনার জন্য খারাপ লাগছে, ইচ্ছে হচ্ছে আপনাকে পাশে দেখতে।
আমি জানি না কেন, কিন্তু এটাই বাস্তব যে আমি ভালোবেসে ফেলেছি। এই স্বল্পস্থায়ী সংসারটার প্রতি মায়া চলে এসেছে। আপনি আমায় বলবেন কি আমার দোষটা কোথায়? মেঘ সবকিছু ভাবতে ভবতে ঘুমিয়ে যায়। আসলে ওর ঔষধে ঘুমের ঔষধ ও দেওয়া হয়েছে। এদিকে আমি যা করছি তা কি ঠিক? ওকে কি আমার বলে দেওয়া উচিত কেন আমি ওর উপর রেগে? কিন্তু না, হেসব আর ভাবা উচিত না। আজ রাতের ওর সাথে কথা বলবো। স্যার, গাড়ি রেডি, আপনি আসুন। হঠাৎ গর্ডের কথায় আমান পেছনে ফিরে। হুম, আসছি। আমান চলে আসে। এদিকে আমি যা করছি। আমান এসে দেখে তার ড্রাইভার বসে আছে। তোমার না আজ বাসায় যাবার কথা হোসেন? জি স্যার, কিন্তু এখন শহরে পৌঁছাতে রাতে হয়ে যাবে আপনার। আমি পৌঁছে দিয়ে আপনাকে। না থাক, তোমার স্ত্রী হয়তো অপেক্ষা করছে হোসেন। কাল তো তোমাদের বিবাহ বার্ষিকী। হোসেন আমনের কথা শুনে হেসে দেয়। আপনি অনেক খেয়াল রাখেন স্যার। ম্যাম নিশ্চিত আপনার মতো স্বামী পেয়ে অনেক সুখী। আসি স্যার, ধন্যবাদ। হোসেন চলে যায়। আমান হোসনের এই শেষের কথাটা বারবার শুনতে পাচ্ছে। ম্যাম নিশ্চিত আপনার মতো স্বামী পেয়ে অনেক সুখী। সত্যি কি মেঘ সুখী? এটা সত্যি আমনের জানা নেই। আমান গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করল। বেশ অনেক সময় পর শহরে পৌঁছে যায় আমান। রাস্তায় এক ফুলের দোকানে যায়। এখানে কি অর্কিড ফুল পাওয়া যাবে? স্যার এই সময়ে এসে এই ফুলটা খুঁজতেছে? হ্যাঁ আছে। না স্যার। ওহ, সাদা গোলাপ আর হলুদ গোলাপ দিয়ে একটা মাথার ক্রাউন বানিয়ে দিন। ওকে স্যার। লোকটা তার বাড়ির বাগানের তাজা ফুল দিয়ে আমানকে ক্রাউন বানিয়ে দেয়। কিছু পানি ছিটিয়ে দেয় যাতে ওগুলো মরা মরা না হয়। আমান বিল পে করে চলে আসে। মনের মাঝে এক আলাদা ভালোলাগা কাজ করছে আজ। মেয়েটাকে এই সব কষ্ট থেকে মুক্তি দিবে। আমান চলে আসে সেখান থেকে। রাত প্রায় 11টা। অনেকটা রাত এখন। মেঘের ঘুম আসছে না, আমানের ফোনটাও বন্ধ। মেঘের চিন্তা হচ্ছে। সবাই খেয়ে চলে গেছে, মেঘ বসে আছে আমনের জন্য। মেঘ জানে না কেন ভীষণ ভালো লাগা কাজ করেছে তার জন্য। ভালো লাগে না কিছু। মেঘ বসে আছে, হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। মেঘ ফোনের দিকে তাকিয়ে দেখে কোন অচেনা নাম্বার। মেঘ ফোনটা পিক করে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি কি মিস্টার আমন খানের স্ত্রী মিসেস খান? জি, আপনি কে বলছেন? আমি ডক্টর জেরিন। আপু, আমান খান হঠাৎ অ্যাক্সিডেন্ট করছে, উনি হসপিটালে আছেন। আমি এই হসপিটালের ডক্টর, আপনি প্লিজ জলদি আসুন। কথাটা শুনে মেঘের পৃথিবীটা যেন হঠাৎ থমকে গেল। কিছু একটা হয়েছে। কি হয়েছে? সব শব্দগুলো যেন বন্ধ হয়ে গেছে। মেঘ দৌড়ে সারার রুমে যায়। ভাইয়া। কি হয়েছে মেঘ? ভাইয়া, আমান অ্যাক্সিডেন্ট করেছে, জলদি চলুন। আরিফ থ হয়ে যায়। কি বলছো মেঘ? কি করে কি? তুমি শান্ত হও, চলো আমরা যাচ্ছি। ভাইয়া জলদি। মেঘ, কিছু হবে না, চল। সারা, মেঘ আর আরিফ রওনা হয়। অনিলা বেগম আর অর্ক খান ও পেছনের গাড়িতে আছে। হসপিটালে পৌঁছে মেঘ দৌড়ে কাউন্টারে যায়। আমন খান কোথায়? ম্যাম, ডক্টর জেছির সাথে কথা বলুন। মেঘ দৌড়ে যায়। মিসেস খান? উনি কোথায়? মিসেস খান, ওনার অপারেশন শুরু করতে হবে, প্রয়োজন ব্লাড। আপনি প্লিজ ও প্লাস ব্লাড জোগাড় করেন। আর বর্ণ সাইন করতে হবে। মেঘ পুরো ভেঙে পড়ে। ডক্টর আমাকে দিন, আমি জোগাড় করছি, আপনি প্লিজ অপারেশন শুরু করুন। ওকে। ডক্টর চলে যায়। আরিফ রক্ত জোগাড় করে ফেলে। মেঘ কাঁদতে আছে, ভীষণ কষ্ট হচ্ছে তার। সারা সামলে পারছে না মেঘকে।
সামলানো হয়তো সম্ভবও না। মেঘ, তুই তো অসুস্থ ছিলি। তুই এমন করছিস কেন সোনা? তুই খাসনি? আমার ভালো লাগছে না সারা। বুঝতেছি ভালো কি আমাদর লাগছে, তুই শান্ত হ। এরই মাঝে মেঘ সারার পরিবার ও হাজির হসপিটালে। আমনের এক্সিডেন্টটা হলো কি করে? ফ্ল্যাশবাল। আমান ফুলের ক্রাউনটা হাতে গাড়িতে বসে সেটাকে রেখে গাড়ি স্টার্ট দিতে যাওয়ার সময়ই হঠাৎ পেছনে থেকে কোন একটা ট্রাক এসে ধাক্কা দেয়। ট্রাকটা এমন ভাবে ধাক্কা দেয় আমামের গাড়িটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমান চাপা খায়, গাড়িটা উল্টে যায়। তখন আমান নিচে পড়ে আর তার মাথায় ও আঘাত পায়। সবাই জড়ো হয়ে যায়। তখনই ডক্টর জেছি পাশ দিয়ে যায়, আমানকে ওই অবস্থায় দেখে নিজের হসপিটালে নিয়ে আসে। আমানের ফোনটার অবস্থাও ভালো না, তাও বহুত কষ্টে ডায়ালেরে প্রথম নাম্বারটা দেখে। সেটা হলো মিসেস খান নামে সেভ করা, তার মানে এটা হয়তো আমানের স্ত্রী। এটা ভেবেই ডক্টর জেছি তাকে ফোন দেয়। বর্তমান আমানের অবস্থা ভালো না, আরিফ রক্ত দিচ্ছে ডক্টরকে। ডক্টর তাদের সম্পূর্ণ চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না শেষে কি হবে। মেঘ ভেঙে পড়েছে, আমানের মাও। ছেলের এই অবস্থা চোখে দেখার নয়। কিন্তু গাড়িটার অ্যাক্সিডেন্টটা সাধারণ কিছু ছিল না। কেউ আমানের গাড়িকে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিয়েছে। কিন্তু কেন কেই বা আমানকে ইচ্ছে করে মারতে চাইবে? সত্যিটা অজানা থাক। সেই রাত কাটিয়ে পরের দিন সকাল হলো। মেঘ কিছু খায়নি এখনো, কাঁদতে আছে। একজন এসে আমানের গাড়ি থেকে পাওয়া জিনিসগুলো দিয়ে যায়। সেখানে ফুলের ক্রাউনের টুকরোগুলো স্পষ্ট। মেঘ ওগুলো দেখে আরো বেশি কান্না করে দেয়। মানুষটা হয়তো কাল ওকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু হয়তো ওপরওয়ালা চায়নি আমান মেঘকে কিছু বলুক। এভাবে মেঘের শ্বাসকষ্টও বেড়ে যাচ্ছে। কিছু না খাওয়ার কারণে সে দুর্বল। আমানের মা নিজের দুঃখ ভুলে ছেলের বউকে বুঝাচ্ছে। সারাও বুঝাচ্ছে, কিন্তু মেঘ বুঝতে চাইছে না। মেঘ প্লিজ একটু খেয়ে নে। সারা প্লিজ। মেঘ মা প্লিজ। মা প্লিজ, আমার ভালো লাগছে না। ভালো কারোরই লাগছে না, কিন্তু তুমি না খেলে আরো অসুস্থ হয়ে পড়বা, তখন কি হবে মা? ওদের কথার মাঝেই ডক্টর আসে। মিসেস খান, মিস্টার খান ঠিক আছেন আলহামদুলিল্লাহ। আপনারা তার সাথে দেখা করতে পারেন, কিন্তু একজন জেছি চলে যায়। আমামের মা মেঘকে পাঠায়। মেঘ রুমে যায়। আমান চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘে কষ্ট হচ্ছে তাকে দেখে। মেঘ গিয়ে আমানের পাশে বসে আমানের হাতে হাত রাখে। আমান চোখ খুলে, ঠিক আছেন আপনি? আমান মৃদু হাসে। তোমার তো এখানে থাকার কথা না। কেন? তুমি আমার এত খারাপ ব্যবহার সহ্য করেও কেন এখানে এসেছো? আমি আসতাম না। আপনি কেন এসব বলছেন? চুপ থাকেন, এখন এসবের সময় না। মেঘ তুমি। হুশ। মেঘের হাত আমানের মুখে দেয়। এসব কথা এখন না, শুধু রেস্ট নিবেন, সুস্থ হবেন, তারপর দেখা যাবে। আমান হেসে দেয়, মেয়েটা পাগল। আমানের হাত মুখ ধুইয়ে দেয়, তারপর আমানকে খাইয়ে দেয়। আমানের হাতে একটু বেশি সমস্যা হয়েছে। ডান হাতটা ভেঙে গেছে। ডক্টর বলেছে সময় লাগবে। মেঘ আমানকে খাইয়ে দিয়ে আমানের বুকে চাদর টেনে দেয়। ঘুমান। উহু, ঘুম আসছে না। কেন? শুধু কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে। কাকে? আছে কেউ? আপনি কি সত্যি অসুস্থ? কেন? না মানে অসুস্থ হয়ে কেউ রোমান্টিক হয়ে যায় জানতাম না। তুমি ভীষণ পাজি। এহুনি ভীষণ ভালো ঘুমন্ত। মেঘ আমানের চোখে হাত দেয়। আমান হেসে চোখ বন্ধ করে নেয়। কিছু সময় পর ঘুমিয়ে যায়। সারা আসে তখন। ভাইয়া ঘুম।
হুম, চল তুই খেয়ে নিবি আজ পুরো 2টা দিন না খাওয়া তুই এখন তো ভায়া সুস্থ আয়। মেঘ সারার দিকে তাকায়। হুম চল। মেঘ উঠে আসে। ওরা দুজন বাইরে চলে আসে। কিন্তু আমান জেগেছিল। মেঘ আর সারার কথাগুলো শুনে ফেলে। ও আমায় সত্যি ভালোবাসে। মেয়েটা না খেয়েছিল এই 2 দিনন। অথচ আমি একটা বার প্রশ্নও করলাম না তুমি খেয়েছ কিনা। আমান এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। কেটে গেল 2 দিন। আমান আজ বাসায় এসেছে। মেঘ আমানের পুরো যত্ন নিচ্ছে এই দিনগুলোতে। আমান সত্যি ওর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে ভীষণভাবে। আমান বসে আছে। মেঘ পানি নিয়ে এসেছে। কি হবে এটা দিয়ে? আপনাকে ধৌত করা হবে। ওহ এখন? তুমি না মাত্র এলে। একটু রেস্ট নেও। আমার রেস্ট থেকে বেশি আপনার সুস্থতা। মেঘ কাপড় ভিজিয়ে আমানের হাত পা মুছে দেয়। তারপর পানি ওয়াশরুম ফেলে নিজে গোসল করে বেরিয়ে আসে। মেঘ একটা হালকা গোলাপি রঙা গোল ফ্রক পরেছে। মেঘ আয়নার সামনে এসে চুল শুকাচ্ছে। আমানের চোখ মেঘের দিকে। ভেজা চুলে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। পিঠের কিছু অংশ ভিজে গেছে। চোখের পাপড়ি গিলোতেও বিন্দু পানি কণা জমা হয়েছে। অসাধারণ এক বাতাস মেঘের চুল ছুঁয়ে দিচ্ছে। মেঘের প্রতিটি মুহূর্তের কাজ আমানের চোখের সামনে যেন স্লো স্পিডে চলছে। ভালোবাসলে সবকিছু কি এমন নতুন লাগে নাকি তা আমানের জানা নেই। মেঘ চুল শুকিয়ে ওড়না ঠিক করে বাইরে আসতে গেলে আমন মেঘের হাত ধরে বসে। মেঘ পেছনে তাকায়। হুম। কোথায় যাচ্ছেন? খাবার আনতে। বসেন এখানে। না আগে খাবার তারপর ঔষধ। মেঘ আমি বলেছি বসতে এদিকে এসো। মেঘকে আমানের পাশে বসায় আমান। কি বলুন? ভদ্রমহিলা ভদ্রতা শিখোনি হুম। কিভাবে স্বামীর সাথে কথা বলতে হয়। আপনার ঔষধের সময় হচ্ছে। হ্যাঁ তো। হ্যাঁ তো আমায় যেতে হবে। উফ। কি? আমান কাউকে ফোন করে। খাবার দিয়ে যাও উপরে। ওপাশের কথা শুনতে পায় না মেঘ। আমন ফোনটা কেটে দিয়ে মেঘের কোলে মাথা দেয়। মেঘের চোখ রসগোল্লা হয়ে যায় সাথে হৃৎস্পন্দনের বেগ দ্বিগুণ বেড়ে যায়। কি করছেন? ঘুমাচ্ছি। ও মা। কিছু সময় পর সার্ভেন্ট এরে খাবার দিয়ে যায়। মেঘ আমানকে খাইয়ে দেয়। আমান মেঘকে নিজের সামনে খেতে বলে মেঘ বাধ্য হয়ে খেয়ে নেয়। আমানের খাওয়ার পর মেঘের কোলে শুয়ে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে ছেলেটাকে পুরো বাচ্চা বাচ্চা লাগে। লোকটার হাসিটা এত সুন্দর। মেঘ মৃদু হাসে। কেটে যা আরো 2 দিন। আমন এখন সুস্থ। মেঘ এই দিনগুলোতে আমানের প্রতিটা কাজের খেয়াল রেখেছে, প্রতিটা কিছু, প্রতিটা খাবারের খেয়াল, সব কিছুর খেয়াল রেখেছে। আমানও বুঝতে পেরেছে মেয়েটা তেমন নয় যেমন সে ভেবেছিল। মেয়েটা সত্যি ভালো। আমনের অফিসে যেতে সবাই তার সুস্থতার জন্য শুভকামনা জানায়। আজ রাতে আমান জলদি অফিস থেকে ফিরে আসে। মেঘ বসে আছে নিজের পড়া শেষ করে ফোন ঘাঁটছে। এর মধ্যে আমান চলে আসে। আমানকে দেখে বেশ অবাক হলো মেঘ। আপনি এত জলদি? এমনি ভালো লাগছে না তাই চলে এলাম। একটা প্রশ্ন করতে পারি? হুম পারো। আগে ফ্রেশ হয়ে আসুন। ওকে। আমান ফ্রেশ হতে যায়। আমানের হাতের ব্যান্ডেজটা এখনো আছে। মেঘ আমানকে সব কিছুতে সাহায্য করে দেয়। আমান এসে বসতে মেঘ খাবার নিয়ে আসে। তুমি কিছু বলবে? হুম খেয়ে নিন। আমান খেয়ে নেয়। খাবার শেষ করে মেঘ আমানের সামনে বসে। বলুন তো আমাদের বিয়ের প্রথম দিন আপনি ওই কথা বলেছিলেন কেন? আমান কিছুটা চুপ হয়ে যায়। প্লিজ বলুন আমি দোটানে আর থাকতে পারছি না।
তোমার এসএসসি পরীক্ষার সময় একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যার কথা কি তোমার মনে আছে? হ্যাঁ আছে, ওটা আমি ভুলতে পারবো না কখনো, কিন্তু আপনি কি করে জানলেন? আমি সেই ডিউটিতে থাকা ম্যাজিস্ট্রেট। কি? হ্যাঁ। মেঘের মাথা নিচু হয়ে যায়। বলো তো সেদিন কি করেছিলে? ফ্ল্যাশব্যাক। আমানের ম্যাজিস্ট্রেট হবার পর প্রথম ডিউটি এসএসসি পরীক্ষার হলো প্রদর্শন। আমান ছোট থেকেই একটু বেশি ট্যালেন্টেড। ওর সামনে কিছুই অগোচর থাকে না। ও কাউকে দেখলে বলে দিতে পারে সে কেমন। যদি কেউ তার সামনে অন্যায় করে তাকে সে কখনো ক্ষমা করে না। সেদিন এমনি একটা ঘটনা ঘটেছিল। আমান হলো প্রদর্শন করতে এসে দেখতে পায় একটা মেয়ে নকলের কাগজ লুকাতে ব্যস্ত। আমানকে দেখতে বেশ বাচ্চা বাচ্চা, তাই ওকে দেখে বুঝে ওঠা সম্ভব নয় সে ম্যাজিস্ট্রেট। সে নতুন ডিউটিতে হওয়া টিচাররাও এটা বুঝেনি। আমান ওকে দেখে ফেলে, তখন টিচার্সরা তার দিকে তাকায়। তারা প্রথমে বুঝতে পারে না, কিন্তু কিছু সময় পর তারা আমানের পেছনে গার্ড দেখে বুঝতে পারে সে ম্যাজিস্ট্রেট। স্যারটা ঠিক হয়ে যায়। এই মেয়ে দাঁড়াও। আমান পকেটে হাত দিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে। মেয়েটার হাত পা কাঁপছে। মেয়েটা তাও শক্ত হয়ে দাঁড়ায়। জি স্যার। ওর খাতা দেওয়া আমায়। একজন স্যার মেয়েটার খাতা নিয়ে দেয় আমানকে। আমান সেখানে লাল কালি বসিয়ে দেয়। মেয়েটা এক্সপেলড। আমনের কথায় মেয়েটার চোখ বড় বড় হয়ে যায়। স্যার, আপনি কি দোষে আমায় এক্সপেল করলেন? তুমি দোষ করে আমার উপর কথা বলছো? জি না স্যার, আমি কোন দোষ করিনি। তুমি কোন দোষ করনি? হ্যাঁ, আমি কোন দোষ করিনি। আমানের ভীষণ জিদ উঠে যায়। ওকে চেক করো এখনই। আমনের চিল্লানো শুনে সবাই ভয় পেয়ে যায়। ওকে স্যার, যদি আমার কাছে কিছু না পাওয়া যায় তাহলে? যদি কিছু না পাওয়া যায় তবে এই লাল কালি উঠিয়ে তোমায় ফ্রিতে এই পরীক্ষায় প্লাস দিয়ে দেওয়া হবে, আর যদি তোমার কাছে পাওয়া যায় কিছু তবে তুমি এই বছর কেন জীবনে কখনো পরীক্ষা দিতে পারবে না। আমানের কথায় মেয়েটি কনফিডেন্সে এর সাথে আমানের মাস্কের উপরের চোখ দুটোর দিকে তাকাস। আমি রাজি। টেক হার মেক সিউর, ওর প্রতিটা কিছু চেক করা হবে। অতীত। মেয়েটা একটা ম্যাম সাথে বেঞ্চের বাইরে আসে। ম্যাম আগে আগে হাঁটছে, মেয়েটা পেছনে পেছনে। মেয়েটা আমানের সামনে গিয়ে থমকে দাঁড়ায়। আমানের ভীষণ কাছে গিয়ে চোখে চোখ রাখে। আপনাকে আজ ভুল প্রমাণিত না করলে আমার নাম ও জান্নাতুল মেঘ নয়। দেখা যাক কি হয় মিস মেঘ। মেয়েটা আসলে মেঘই ছিল। মেঘ সেদিন আমানকে ভালো করে দেখতে পেরেছিল না, কারণ আমান ছিল মাস্কে, আর আমানের দৃষ্টিতে মেঘের ছবি এত গাঢ়ভাবে গেঁথে গেছে যে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না সে। ম্যাম রুমে গিয়ে মেঘকে চেক করে, কিন্তু কোথাও কিছু পায় না। মেঘের সব কিছুই ভালো করেই চেক করা হয়। স্কুলের ম্যাম বেরিয়ে আসে। স্যার, ওনার কাছে কিছু নেই। কেমন চেক করেছেন আপনি? আমি নিজে দেখেছি, ওর কাছে ছিল। স্যার সরি, বাট আমি সহ আরও 3 জন ম্যাম চেক করেছি, কেউই কিছু পাইনি। আমানের মাথায় বাজ পড়ে। কি মিস্টার ম্যাজিস্ট্রেট, প্রশাসন পকেটে রেখেছেন বলে আমার পরীক্ষার বেশ ভালোই হলো, এখন বিনা লেখায় প্লাস পেয়ে যাব। মেঘ বাঁকা হেসে আমানকে পাশ কেটে চলে আসে। এতে আমানের অপমান হয় বেশ অনেকটাই। আমানের প্রচুর রাগ হচ্ছিল, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে সেন্টার থেকে বেরিয়ে আসে। রাস্তা দিয়ে ভাবতে ভাবতে আমি নিজে ওকে দেখলাম, আমি কিভাবে ভুল হলাম। সেদিন আমানের ঘুম হয় না। রাতে আমান স্কুলের প্রধানকে কল করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। আপনাদের স্কুলে কি সিসিটিভি আছে?
জি স্যার আছে, সবগুলো রুমেই আছে। ওহ, আমি তো আগে জানতাম না। কেন স্যার, কোন সমস্যা? না আসলে আমার একটা ফেভার করবেন। জি স্যার, অবশ্যই। আজ 3 ঘন্টা পরীক্ষার সিসিটিভি ফুটেজ চাই আমার। পুরোটা। স্যার, কত নাম্বার রুমের? 203 নাম্বার রুমের। জি স্যার, ঠিক আছে। কিছুক্ষণের মাঝেই প্রধান শিক্ষক আমানকে ফুটেজ সেন্ড করে। আমান খেয়াল করে পুরোটা দেখে। তখন যা হয়েছিল, মেঘ মেঘের বেস্ট ফ্রেন্ড লিয়া মেঘকে ডাকে, তার সিট মেঘের পেছনেই ছিল। কি দোস্ত, এটা লুকিয়ে দে প্লিজ, একটু পর ম্যাজিস্ট্রেট আসবে, তারপর কি হবে আমি ধরা খেয়ে যাব। লিয়া, তুই এগুলো তুই কি করে কি? সরি মেঘ, প্লিজ দোস্ত, হেল্প প্লিজ। তুই তো জানিস আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী যদি জানে আমি এটা করেছি ও আমায় মেরাই ফেলবে, ছেড়ে দিবে আমায়। লিয়া, কিন্তু দোস্ত প্লিজ। লিয়া কেঁদেই দিছে। মেঘ সেটা নিয়ে লুকায়। সবই দৃশ্যমান। এখন কথা হলো নকলটা ছিল গেলটা কোথায়? আমান আরও ধ্যান সহকারে দেখতে শুরু করে। আমান যে দেখেছে তা সত্যি। মেঘ যখন আমানের কাছে গিয়ে কথাগুলো বলে, আজ আপনাকে ভুল প্রমাণিত না করলে আমার নামও জান্নাতুল মেঘ না, তখনই মেঘ ওই কাগজটা আমানের পকেটে ঢুকিয়ে রাখে। আমানের চোখ কপালে উঠে যায়। আমান নিজের পরে থাকা কোটের পকেট চেক করে আর কাগজটা পেয়ে যায়। কি সাংঘাতিক এই মেয়েটা! আমানের ভীষণ রাগ হয়। আজ এই প্রথম তোমার জন্য আমি হ্যারাজ হলাম। অপেক্ষা করো, তোমায় আমি ছাড়ছি না। আমানের পয়েন্ট ছিল, মেঘ অন্যায় করেনি, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, এটার জন্যই রাগ হয়েছিল। বর্তমান আমান সবটা বলে। আসলে অনেক জিদ বসে গেছিল, তাই আমি সত্যি ভীষণ বাজে কাজটা করে ফেলেছি। আমার বোঝা উচিত ছিল যে অন্যায় তুমি করোইনি, সেদিন সেটার শাস্তি পেতে হতো তোমায়। ছোট থেকে কখনো নিচু হতে শিখিনি তো, তাই তোমার করা অপমানটা গেঁথে ছিল মনে। আমানের কথায় মেঘের কাছে সব পরিষ্কার হয়ে যায়। মেঘ মাথা নিচু করে বসে আছে। সত্যি তো, সেদিন লোকটাকে অপমানই করা হয়েছিল এক প্রকার। সরি। তুমি সরি বলো না। সরি আমার বলা উচিত। তোমার জীবন টদি উল্টো পাল্টা করে দিলাম। আপনি কি আমায় সত্যি পছন্দ করেন না? আমান চুপ হয়ে থাকে, কোন কথা নেই তার মুখে। শুধুমাত্র এই জন্য আমায় বিয়ে করলেন যে আমায় কষ্ট দিতে পারবেন? আমান তখনও চুপ। নীরবতা সম্মতির লক্ষণ, জানেন কি? আমান মেঘের দিকে তাকায়। সমস্যা নেই, যাকে ভালোবাসা যায় না তার সাথে আর যাই হোক সংসার করা যায় না, আর সেখানে ভালোবাসা তো দূরে থাক, আপনি তো পছন্দই করেন না আমায়। আমাদের তো ডিভোর্স আগে থেকেই হওয়া ছিল, তাই না? আমি চলে যাচ্ছি। ভালো থাকবেন, আপনার ঔষধগুলো মাকে বলে দিয়েন। এখন তো রাত, আমি একটা মেয়ে, আমার পক্ষে তো যাওয়া সম্ভব না এখন। পছন্দ মতো কাউকে বিয়ে করে নিয়েন। আনার অস্তিত্ব আপনার জীবনে আর থাকবে না। চিন্তা করবেন না, আমার মা বাবাকে আমি বলবো আমি নিজেই তাকে ছেড়ে এসেছি, এই বয়সে সংসার আমার জন্য না। মেঘের গলা আটকে আসছে কথাগুলো বলতে গিয়ে, কিন্তু বলতে হচ্ছে, একটা ছেলেকে আটকে রেখে তো লাভ নেই নিজের জন্য। মেঘ উল্টো পাশে শুয়ে অঝরে নিঃশব্দে কাঁদতে থাকে। আমানের বুকে কেউ পাথর বেঁধে দিয়েছে এমন মনে হচ্ছে তার। কিন্তু হয়তো এটাই এখন ভালো হবে মেঘের জন্য। শুধু ভালো লাগে না, ভীষণ ভালো ও বসি মেঘ, কিন্তু আমার সাথে তোমায় ও সেই একই রিস্কে ফেলতে চাই না। আমি দূরে থাকো, আমি বেঁচে থাকলে তুমি শুধু আমারই হবে। আমান মনে মনে কথাগুলো বলে চোখ বন্ধ করে নেয়। সেদিন জনের ঘুম হয় না। পরের দিন সকালে মেঘ নামাজ পড়েই ব্যাগ নিয়ে বাসায় চলে আসে, তখন আমান ও ঘুম ছিল। এত সকালে মেঘকে দেখে মেঘের মা ভীষণ অবাক। কিরে মেঘ, তুই কেন? মা, এটা আমার বড়ি না।
হ্যাঁ, এটা তোর বাড়ি, কিন্তু হঠাৎ জামাই আসেনি। না, জামাই কেন আসবে? আমি তোমার জামাইয়ের সাথে আর সংসার করব না। মেঘ কথাটা বলে নিজের রুমে চলে যায়। মেঘের মা মেঘের পেছনে পেছনে আসে, মেয়েকে ডাকে, কিন্তু কোন কোজ হয় না, তাই চলে আসে। মেয়েটা কি বলল অর্নি? বুঝতেছি না ভাবি, ওর কিছু হয়েছে, সারাকে ফেব করি। সারার মা সারাকে ফোন করে। সারা সব শুনে অবাক। সকাল থেকে মেঘকে দেখেনি, ভেবেছে হয়তো কোথাও আছে, কিন্তু এটা তো আরেক কথা। সারা তার শাশুড়ি মায়ের কাছে যায়। কি বলো বৌমা, ওদের মাঝে কিছু হয়েছে? এটা তো ভাইয়াই ভালো বলতে পারবে মা। আমানকে ডাকো। কিছুক্ষণের মাঝে আমন নিচে আসে। কি হয়েছে আমান? কি হবে মা? মেঘ ও বাড়ি কেন চলে গেছে? কাউকে কিছু না বলে কিভাবে চলে গেল? তুমি কিছু বলনি কেন ওকে? মা, এটা ওর চয়েস। ও চায় না সংসার করতে, তুমি বা আমি বাধ্য তো করতে পারি না। আমান, আমি তোমায় ভালো করে চিনি, তুমি মেয়েটাকে কিছু বলেছ। এখন যখন বুঝে গেছো তখন আমার তো আর কিছু বলার নেই। তুমি প্লিজ এটা নিয়ে কথা বাড়িও না। যদি প্রকৃতি কখনো চায় তবে আমরা আবার এক হব। আমান কিছু না খেয়েই বেরিয়ে যায়। অনিলা বেগম কিছু না বলে সোফায় বসে পড়ে। আমারই ভুল সারা, আমার এই হৃদয়হীন ছেলেটার সাথে তোমার নরম স্বভাবের বোনের বিয়েটাই দেওয়া উচিত হয়নি। মেয়েটা এত নরম, এত ভদ্র। ওর জীবনটা নষ্ট করে দিলাম। মা, এভাবে বলবেন না। যা হয়েছে তা বলা ন বলা সমান। আমানকে আমি ছোট থেকে মানুষ করেছি, কিন্তু জানিস ও শুধু আমায় মা ডাকেই, আর আমার প্রতিটা কথার সম্মানই করে, কখনো ভালোবাসেনি। মা, কি বলছেন? আপনার ছেলে আপনাকে ভালোবাসে না? ও আমার ছেলে না রে সারা। কি বলছেন মা? সত্যি বলছি, ও আমার বোনের ছেলে। আমি ওকে ছেলে হিসাবে আদর ভালোবাসা দিলেও ওর থেকে কখনো সম্মান ছাড়া মায়ের প্রাপ্য ভালোবাসা পাইনি। সারা থ হয়ে যায়, ভেবেছিল অনিলা বেগম হয়তো রাগে কথাটা বলছে, কিন্তু এটা তো সে সত্যি বলছে। কি বলছেন মা এগুলো? আমি এগুলো বলতাম না যদি না সব কিছু আমার পরিকল্পনা মতো হতো, কিন্তু আমি যা ভেবেছি সব উল্টে গেল, বুঝলি? ফুলের মতো মেয়েটার জীবনটা থমকে গেল। মা, খুলে বলুন। সময়টা ছিল আজ থেকে 24 বছর আগের কথা। আমার আরিফ তখন মাত্র 1 মাস বয়স। আমার বড় আপু মাহিমা রহমান আর তার প্রভাবশালী স্বামী। শুধু প্রভাবশালী না, বলতে পারো সে ক্ষমতার অপব্যবহার বেশি করত। মানে ইলিগাল কাজ করত, ওনার বিরুদ্ধে কারোর কিছু বলার সাহস ছিল না। কিন্তু ওনার শত্রুর অভাব ছিল না। উনি ছিলেন অরফান খান। ওনাদের ছেলের বয়স তখন মাত্র 3। মা বাবাকে চিনে, আমান ওর মায়ের থেকে বাবাকে অনেক বেশি ভালোবাসত। সেদিন ওরা ড্রাইভ করে আমাকেই দেখতে আসছিল। কিন্তু আমাদের শেষ দেখা হলো না। সেদিন গাড়ি অ্যাক্সিডেন্টে ওদের মৃত্যু হয়। আমার বোনটা অনেক চেষ্টা করেছিল তার স্বামীকে এই পথ থেকে সরানোর, কিন্তু পারেনি। হয়তো আমার বোন জানতো এমন কিছু হবে, তাই সব সময় আরিফকে সরানোর চেষ্টা করত। তুই জানিস সারা, আমায় মা বলতো মণিমা। প্রথম প্রথম কথা শিখে আমায় মণি মা বলতো। কিন্তু সেদিনের পর ওর হৃদয়ে সত্যি পাথর হয়ে গেছিল। সময়ের সাথে সাথে আমান বড় হয়, আমি বুঝতে পারি আমার ভালোবাসা ওর হৃদয় গলাতে পারছে না। ও সেই পথর স্বভাবের রয়ে গেছে। আমি ওকে যথেষ্ট ভালোবাসা দিছি। আমার আরিফ থেকে বেশি খেয়াল রেখেছি, কিন্তু ও পারিনি ওকে স্বাভাবিক মানুষ তৈরি করতে। আসলে ছেলেটা বাবাকে বড্ড ভালোবাসত। যেদিন ওর বাবার মৃত্যু হয় সেদিন প্রশাসন হাফ ছেড়ে বাঁচে। তার সমস্ত কুকর্মের কথা প্রকাশ হতে থাকে। আমান সেটা সহ্য করতে পারেনি, তার কাছে তার বাবা পৃথিবীতে সবথেকে ভালো মানুষ ছিল। ও একা নিজেকে একটা অন্ধকার ঘরে বন্দি রাখত।
আমি অনেক চেষ্টা করেছি, ওর সামনে কখনো চমি গলা উঁচু করে কথা বলিনি। আমার আমান তো জানেই না বকা কাকে বলে। এত ভালোবাসা দেবার পরেও আমার ছেলেটা সেই কঠোর মনের রয়ে গেল। ওর জীবনের একটাই লক্ষ্য, বাবাকে নির্দোষ প্রমাণ করা। ও ওর বাবার কোন সম্পত্তির উপর অধিকার এখনো রাখেনি। ও চাইলে আমাদের বাড়ির মতো 20টা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু কখনো বাবার তো সেই ক্ষমতার দাম্ভিকতা দেখায়নি। আসলে ও শপথ নিয়েছিল যেদিন বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবে সেদিনই বাবার রেখে যাওয়া সম্পত্তির উপর অধিকার রাখবে। আমার স্বামী আমনের এখনের বাবা ওকে বলেছিল আমাদের ব্যবসায় জয়েন হতে, কিন্তু কখনো ও সেটাও করেনি। নিজের যোগ্যতা দেখায়। আমার ছেলেটা পাথর হৃদয় নিয়ে ঘুরে। ভেবেছিলাম একটা নরম স্বভাবের মেয়েকে ওর সাথে বিয়ে দিলে ও সব ভুলে যাবে, কিন্তু না, আমি ভুল। ও তো আমার মেয়েটা জীবনটাই বরবাদ করে দিল। হ্যাঁ, এটা সত্যি। আমান জানতো না ওর সাথে কার বিয়ে হবে। বিয়েটা আমানের মাই ঠিক করে। বিয়ে করার কোন ইচ্ছে তার ছিল না। আমান মেঘকে মিথ্যা বলেছে, কোন প্রতিশোধের জন্য না। আসলে আমান মেঘকে বিয়ে করতে চায়নি, তাই এমন বলেছে যাতে মেঘ বিয়েটা না করে। কিন্তু যখন মনের মাঝে ওর জন্য ভালোবাসা বাসা বাঁধল, তখন মেয়েটাকে সত্যি ঘটনার উপর মিথ্যা বলে নিজের জীবন থেকে বের করে দিল। আমানের ধারণা ছিল এমন কথা শুনলে মেঘ সবাইকে বলে দিবে যে ও বিয়ে করতে চায় না, কিন্তু আমন বুঝতে পারেনি মেঘ সারাকে এতটা ভালোবাসে। সবাই কি আর তার মতো কঠোর হৃদয় হয়? হয় না। ভালোবাসা সবার মধ্যে থাকে। সারা সব কিছু শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এত কিছু হয়ে গেল। মা, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সারা শাশুড়িকে খাইয়ে ঔষধ দিয়ে রুমে দিয়ে আসে। নিজের রুমে এসে, হে আল্লাহ, হে কোন বড় মুসিবত! মেঘকে সামলানোর তৌফিক দান করো। এদিকে আমানের অফিসে। স্যার, মে আই কামিং? ইয়েস স্যার, আমরা সব বের করে ফেলেছি স্যার। শুধু একটা ডকুমেন্ট লাগবে, তারপর পৃথিবীর সামনে আরফান খানের নির্দোষিতা প্রকাশিত করতে পারব। ওনার উপর লাগা প্রতিটা অপরাধের ভুল প্রমাণ করার প্রমাণ পেয়ে গেছি। গুড। কিন্তু স্যার, সমস্যা একটা আছে। কি সমস্যা? স্যার, আপনার বাবা মানে বড় স্যার, এর উপর দোষের বোঝা চাপিয়ে এই কয়েকদিন যারা ফয়দা লুটেছে তারা হিংস্র হয়ে পড়েছে। আমাদের হয়তো একতরফা ফাইট করতে হবে তাদের সাথে। সব করতে রাজি। আমার স্ত্রী এর বাসার পাশে পাহারা বসাও। আমার স্ত্রী এর গায়ে একটা আঁচড় লাগলে আমি কাউকে ছাড়ব না। স্যার, আমার মনে হয় দূরে না রেখে আপনার বাড়িতে রাখলে কেউ সাহস পেত না ওনার ক্ষতি করার। আমার বাড়িতে আনলে ওরা বুঝতে পারবে সে আমার দুর্বলতা, এটা হতে দেওয়া যায় না। স্যার, আপনার ম্যাম এর জন্য ফিলিংস আছে। হোয়াট রাবিস! সরি স্যার, ব্যাড মিস্টেক, সরি স্যার। গেট লস্ট। লোকটা চলে যায়। আমানের রাগ হচ্ছে সবাই তাকে এমন ভাবে। ও যে কাউকে ভালোবাসতে পারে এটা কারোর বিশ্বাসই হয় না। আসলে কেউ জানেই না। কঠিন মেঘের আড়ালে চন্দ্রা কিন্তু লোকিত হয়ে যায়। আমান রেগে লোকটাকে বার করে দিলেও তার বলা কথাগুলো আমান ভেবে দেখে। আসলেই মেঘকে লোকটা ঠিকই বলেছে। যদি ওই বাড়িতে থাকলে কিছু হয়, আমান কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। আর যদি মেঘ কোন প্রয়োজনে বাসা থেকে বের হয় তখন? আমানের মাথার ভেতর হাজার প্রশ্ন। আমান অফিস থেকে বেরিয়ে আসে মেঘের বাসার উদ্দেশ্যে। আমান গাড়ি নিয়ে মেঘের বাসার সামনে আসে। মেঘের বাসার ভেতর। মেঘ কাল থেকেই নিজেকে ঘরের মাঝে বন্দি করে রেখেছে। ইতিমধ্যে সারা মেঘের মাকে সব বলে দিয়েছে। সব বলেনি, শুধু বলেছে ভাইয়ার দোষ, আমান মেঘকে অপমান করেছে। তাই বাসা থেকে কেউই মেঘকে কিছু বলেনি, উল্টে ভালোবাসা দিয়ে মেয়েকে কষ্ট ভুলানোর চেষ্টা করেছে। মেঘের মা মেঘের প্রিয় বিরিয়ানি রান্না করেছে। মেঘ: জি মা, বলো। রান্না করেছি বিরিয়ানি, আয় খাবি?
না মা, এখন না, রাতে একটু আগে তো খেলাম, দুপুরে দেখলাম তো কি খেলি। মা প্লিজ এখন না। আচ্ছা এখন তো বিকাল, যা দেখ পাড়ায় ছোটরা বেরিয়েছে, খেলবি তুই, ছি কুতকুত আর দাগ বুটছি। ইস, আমি কি বাচ্চা নাকি? ও মা, আমার মেয়েটা কি বড় হয়েছে নাকি? জামা ড্যাশ। আচ্ছা মা, যাই তাহলে। হুম যা, আমি বলছি তো যা। মেঘ একটা গোল অনপিস আর জিন্স পরে ওড়না নিয়ে বের হয়। আমান গাড়িতে বসে দেখে মেঘ বাইরে বের হচ্ছে। চুলগুলো উঁচু করে ঝুঁটি করা মেয়েটার। মেঘ চলে আসে পাশের একটা খোলা জায়গায়, সেখানে বাচ্চারা খেলা করছে। মেঘকে দেখে সবাই দৌড়ে আসে। আপু আপু, তুমি এসেছো, কবে এলে? দিদি চলো খেলি। দিদি তুমি আমার দলে হবে, আজ দাগ বুটছি খেলবো। আপু চলো চলো, অনেক মজা হবে। আরে আরে, তোরা এত উত্তেজিত কেন? আজ অনেক সময় কাটাবো তোদের সাথে, বুঝলি? হুম দিদি চলো। মেঘ ওদের সাথে বেশ মজা করে, আর দূর থেকে ওর এই পুরো দৃশ্য কেউ উপভোগ করছে। মেয়েটা পাগল। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো। এখন মেঘ এই যা বাড়ি যা, বুঝলি? আর না, অনেক খেলেছি। মেঘের মা বাইরে থেকে দেখছে সব। মেয়েটার মনটা ভালো হবে ওদের সাথে সময় কাটালে, এই কথা ভেবেই মেয়েকে ওদের কাছে পাঠায়। সারা মেঘ বিকাল সময়টা ছুটি পেলে এদের সাথেই সময় কাটাতো। মেঘ বাসায় চলে আসে, কিন্তু হঠাৎ মেঘের মনে হয় কেউ ওকে দেখছে। মেঘ পেছনে ফিরতে আমান গাড়ির কাঁচ লাগিয়ে দেয়। মেঘ চোখ সরিয়ে বাসায় চলে আসে। আমান বাসায় চলে আসে। মেঘের কথা কোন মতে মাথা থেকে নামাতে পারছে না। ভালোবাসা কি এমন হয়? সত্যি এমন হয়? আমান গোসল করে আসে। আমানের মা সারার হাতে খাবার পাঠায়। ভাইয়া আসবো? হ্যাঁ এসো। ভাইয়া আপনার খাবার। মা রেগে আছে তাই না? হ্যাঁ না মানে আসলে। তুমি যাও। জি ভাইয়া। একটা কথা বলবো। হ্যাঁ বলো। মেঘ কখনো প্রেম করেনি, কারণ ও সব সময় চেয়েছে যে কেউ ওকে ভীষণ ভালোবাসুক, আর সেই সম্পর্কটা যেন কোন বাধা না আসে। ওর স্বপ্নগুলো হয়তো সব আপনাকে নিয়েই ছিল, আপনার সাথে বিয়ের কথা হবার পরে। মেঘ আমায় বলেছিল ওর সব স্বপ্নের কথা। আপনি সব ভেঙে দিয়েন না। মানে ওকে একটু ভালোবাসা দিন, দেখবেন ও তার 10 গুণ ফেরত দিবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আসি। সারা চলে যায়। আমান ভেঙে পড়ে। ভীষণ কষ্ট হচ্ছে এটা ভেবে যে সবাই তাকে হার্টলেস ভাবে। সবই শেষ হয়ে যাচ্ছে। আসলে এত বছর পর এসে আমানের রিয়েলাইজ হচ্ছে সে তার মাকে ভালোবাসে। হ্যাঁ, সে তার মাকে ভালোবাসে, সে তার স্ত্রীকেও ভালোবাসে। সেও ভালোবাসতে পারে। যখন আমানের বাবা মারা গেছিল তখন আমনের বয়স ছিল মাত্র 3 বছর। বাবার ঘাড়ে আর মায়ের আদরে দুষ্টু মিষ্টি আমান তখন বাবা মাকে ভীষণ ভালোবাসে। ফ্ল্যাশব্যাক। এই যে আমার আমান সোনাটা, কই রে? পাপা এসে গেছে, পাপা এসে গেছে। ছোট্ট আমান দৌড়ে আমানের বাবার কোলে উঠে। কি করছিল আমার বাবাটা? আম্মু বলেছে পাপা এলে ছোট ভাইকে দেখতে যাব। তাই? তুমি কি এক্সাইটেড বাবা? হ্যাঁ বাবা, আমি ভীষণ এক্সাইটেড। আচ্ছা চলো তাহলে যাওয়া যাক। আম্মু আম্মু রেডি হও, পাপা যাব দেখতে আমরা ছোট ভাইকে। হ্যাঁ বাবা আসছি। হ্যাঁ আমানের আম্মু এসো, আমরা গাড়িতে উঠছি। ওকে। আমান বাবার সাথে গাড়িতে উঠে। প্রায় 5-6 মিনিট পর চলে আসে আমানের মা। ওরা তিনজন রওনা হয়। কিছু সময়ের মধ্যে আমানের বাবা খেল করে কেউ তার পেছনে আসছে, কেউ তাদের ফলো করছে। সময় কাটতে কাটতে হঠাৎ পেছনে থেকে ধাক্কা খায় গাড়িটা। আমানের বাবা আমানকে জড়িয়ে ধরে রেখেছিল।
তখন গাড়িটা উল্টে যায়, তখন আমানের বাবার মাথা গিয়ে লাগে আর আমান তার বাহুডোর থাকে, যার জন্য আমান বেঁচে যায়। তার বাবা এতই ভালোবাসতো যে নিজের জীবনের শেষটুকু দিয়ে বাচ্চাকে বাঁচিয়ে দিয়ে গেল। সেদিন আমানের খালা অর্থাৎ অনিলা বেগম এসেছিল আমানকে নিতে। আমান পাথর হয়ে গেছিল। ওর ভেতরে কোন কান্না ছিল না। অতি দুঃখে সে পাথর হয়ে গেছিল। কোন রকম অনুভূতি কাজ করছিল না। সেদিনের পর সে দেখতে পায় সব টিভি চ্যানেলে তার সেই বাবা সম্পর্কে বাজে বাজে খবর। ছোট্ট আমানকে সবাই লেগপুল করা শুরু করে। সেখান থেকে অনিলা বেগমই বের করেছে। বর্তমান আমান মেঘের একটা শাড়ি ধরে কান্নায় ভেঙে পড়েছে। একটা কঠোর মনোভাবের ছেলেটা আজ কান্নায় ভেঙে পড়েছে। আমান আগেও এভাবে কেঁদেছে যখন বাবাকে খুব মনে পড়ত, তখন ভীষণ কষ্ট হতো বাবার জন্য। যে কোন বাচ্চাই কষ্ট হবে যখন যে বাবা প্রাণ দিয়ে বাঁচিয়ে গেছে তাকে সে বাবার সম্পর্কে বাজে কথা শুনতে। সত্যি আমান ভেতর ভেতর ডিপ্রেশনে ভুগেছে। অন্তরের রোগ সব থেকে বড় রোগ। আর এই সময়ে কেউই নেই তার। স্ত্রী, মা, ভাই বা বোন নেই, কেউই নেই। একটা মানুষ কত কষ্টের পরে নিজেকে পাথরে পরিণত করতে পারে তা হয়তো কারোর ধারণা নেই। আমরা হয়তো তার কষ্টটা ফিল করতে পারি না, কিন্তু তার কষ্ট ভাগ করে তাকে সান্ত্বনা দিতে পারি। পরের দিন সকালে সূর্য উঁকি দিতে মেঘের ঘুম ভেঙে যায়। কাল সারা রাত ঘুম হয়নি। কেন জানি না, মনটা ভীষণ বিষণ্ণ ছিল। ধোঁয়াশা, যেন কোন রং নেই, শুধুই ছাই রঙের বসত। ভালো লাগার তো কোন দিকই নেই। কেন এত কষ্ট হচ্ছিল তা মেঘের জানা নেই, কিন্তু হচ্ছিল কষ্ট, ভীষণ কষ্ট। মেঘ সকালের কাজকর্ম সেরে নামাজ আদায় করে নেয়। দুপুর এক টদ মেঘ একটু সংবাদ নিয়ে বসে। টিভিতে শিরোনাম হয়েছে, আজ থেকে 20 বছর আগে মৃত মাফিয়া ডন মিস্টার খানের উপর লাগা প্রতিটা অপবাদ মিথ্যা হিসাবে প্রমাণিত হল। তার ভালো কাজের মাসুলে প্রায় 100 পরিবার খাবার পেয়েছে প্রতিদিন। তাদের জীবন বদলে দিয়েছিল অরফান খান। সবার সামনে বেআইনি হিসাবে থাকলেও সে কখনো কোন বেআইনি কাজের সাথে নিজেকে জড়ায়নি। মানুষের ভালো করার জন্য ভেবেছে। মানুষকে ভালোবাসে শিখিয়েছে। আরফান খানের সত্যি আজ 20 বছর বের হল। তাও তার একমাত্র ছেলে আমান খানের জন্য আজ সে নির্দোষ প্রমাণিত হয়েছে। মেঘ সংবাদ দেখে দীর্ঘশ্বাস ফেলে বাসার ছাদে চলে আসে। মনে পড়ে যায় আমানের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা। ছেলেটার অবস্থা এতই খারাপ ছিল যে 15 দিন তো মেঘই খাইয়ে দিয়েছে। সবকিছুই করেছিল, তার প্রতিটি কাজে প্রতিটি মুহূর্ত সাহায্য করে কাছে ছিল। মেঘ জানে না কেন তার আত্মসম্মানে লাগেনি এমন একটা ছেলেকে সাহায্য করতে যে তাকে এতভাবে অপমান করেছে। কিন্তু মেঘ সবই করেছে কোন কথা না বলে। মেঘ হঠাৎ কারোর ডাক শুনে মেঘ পেছনে তাকায়। পেছনের মানুষটাকে দেখে মেঘ চমকে উঠে। কি হয়েছে, তুই এখানে কেন? এমনি তোরে ছাড়া ভালো লাগে না। ইস, আমারে ছাড়া এখন থেকে থাকতে শিখ। আমি চলে যাব। কোথায়? বাইরে চলে যাব, সারা পড়ালেখা শুরু করে দিছি, স্কলারশিপ নেওয়ার চেষ্টা করছি। মেঘ কি বলিস? কি বলিস? কারোর জন্য জীবনকে থামিয়ে রাখা কি খুব দরকার? আমারও জীবন আছে, আমারও বাঁচার অধিকার আছে, তাই না? কিন্তু মেঘ, কি বলবি বল? তুই এই ডিসিশন কবে নিলি? নিলাম, এই এখনই নিলাম। আমি তোর ভাসুরকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। মেঘ বল। তুই কি বলবি সারা? কিছু বলার আছে কি আদৌ? তুই কি খুশি হবি তাকে ডিভোর্স দিয়ে? আফটার অল আমারও বাঁচার অধিকার আছে। আমিও মানুষ। কিন্তু সারা কিছু বলবি? মানে
কি হয়েছে তোর? কিছু না। এত আমতা আমতা করিস কি জন্য? কিছু না, তোর যাতে খুশি আমিও সেটাই মেনে নিব। হুম। মেঘ চলে আসে। কথাগুলো বলতে ভীষণ কষ্ট হচ্ছিল মেঘের, ভীষণ কষ্ট, কিন্তু কথাগুলো এমন ভাবে বলতে পারল মেঘের নিজেরই বিশ্বাস হচ্ছে না। মেঘ রুমে চলে এলো। তারপর কেটে গেল 2 দিন। সারা চলে যায় আবার। আমানের কোন খোঁজ আর মেঘ নেয়নি। না, আমান। দুজনই ভেতর থেকে মরে যাচ্ছে, কিন্তু অনেক দূরে। এভাবে কেটে গেল অনেক দিন, প্রায় 2 বছর। জুন থেকে বিচ্ছেদের 2 বছর কেটে গেছে। মেঘ এখন ভার্সিটিতে পড়ে। সারাও। মেঘ স্কলারশিপ এর জন্য পরীক্ষা দিয়েছিল, আজ তার রেজাল্ট। মেঘ চিন্তায় আছে। এই 2 বছর মেঘ যেন ভীষণ চুপ হয়ে গেছিল। যেন এক প্রাণী যে হাঁটে চলে, কথা বলে, খায় দায়, কিন্তু প্রাণহীন। কোন রকম প্রাণের অস্তিত্ব নেই তার মাঝে। এ যেন এক ধোঁয়ায় ঘেরা জীবন। টেবিলে বসে আসে মেঘ। মেঘের গেটআপ পুরাই চেঞ্জ হয়ে গেছে। চোখে চশমা, হাতে ঘড়ি, স্ট্যান্ডার্ড সেজে সব সময় নিজেকে প্রস্তুত করে রাখে। আজ সারার শ্বশুর বাড়িতে যাও লাগবে। সারা 7 মাসের প্রেগন্যান্ট। ওর সাধ করা হবে। মেঘ যেতে চায়নি প্রথম, কিন্তু মা আর ছোট মায়ের জোর জবরদস্তিতে রাজি হয়েছে। আর রা হবেই বা না কেন। আজ রেজাল্ট দিলে কাল হয়তো প্রসেস হয়ে যাবে সব। মেঘ চলে যাবে তার 7-8 দিনের মধ্যে লন্ডনে। মেঘ নিজেকে তৈরি করে নেয়। একটা হালকা গোলাপি রঙা টপ আর জিন্স, হাতে ঘড়ি, চুলগুলো ছাড়া। এই 2 বছরে মেঘ অনেক শক্ত হয়ে গেছে। এতটাই শক্ত হয়ে গেছে যে আমনের মতো 1000 জনকে সামাল দিতে পারবে। আর মনের মাঝে একটা কথা গেঁথে গেছে যে ভালোবাসা নামে কিছু হয়, সবই শুধুমাত্র মোহ। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছিল, হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ফোন পিক করতে ওপাশ থেকে মেঘের মা বলে ওঠে, হ্যাঁ মা। তুই কত সময়ে আসবি? এই তো মা, কিছুক্ষণ আসছি। জলদি আয়, সারা বসে আছে তোর জন্য। আচ্ছা মা, আসছি। মেঘ বেরিয়ে যায়। গাড়ি বের করে নেয়। নিজেই ড্রাইভ করে সারার বাসায় পৌঁছে যায়। এ বাসায় পৌঁছে মেঘের ভেতরটা ধক করে উঠে। এই সেই বাড়ি যেটা তার কঠিন হবার একমাত্র কারণ। মেঘ হেঁটে ভেতরে যায়। সারার শাশুড়ি মা মেঘের দিকে এগিয়ে আসে। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? আন্টি বললি, ক্ষমা করবেন, কিন্তু এটাই ভালো হয়। তুই অবেগ বদলে গেছিস রে মা। সময়ই তো সব করল। মেঘ, আন্টি সারা ডাকছে। মেঘ সারার কাছে চলে যায়। সারার বেবি বামে হাত দেয়। শুভকামনা অনেক। তুই নকি চলে যাবি? হুম, যাব তো, রেজাল্ট তো দিক। আমি জানি তুই চান্স পাবি। তাহলে তো ভালোই হয়। মেঘ, হুম বল। তুই কি বল? তোর সাথে আমার কথা আছে। কি সম্পর্কে? তুই আবার প্রশ্ন করছিস কোন সম্পর্কে? তুই তো কখনো এমন ছিলি না মেঘ। তুই এমন বিহেভ করছিস কেন সারা? মেঘ, কারণ তুই ভুল করতে যাচ্ছিস, সেই জন্য। কিসের ভুল? তুই চল আমার সাথে। সারা মেঘকে টানতে টানতে নিয়ে আসে উপরে। সারার রুমে দরজা বন্ধ করে দেয়। কি হলো? তুই জানিস ভাইয়া কতটা কষ্টে আছে? কোন ভাইয়া? মেঘ সারা গোড়া থেকে সব খুলে বলে। আমানের এর সাথে এ পর্যন্ত যা যা হয়েছে সব কিছু বলে। মেঘের চোখের কোণে পানি চিকচিক করছে। কিন্তু সেদিন ভাইয়া তোকে নিতে গেছিল, কারণ সব সমস্যা সেদিন সমাধান হয়ে গেছিল। তাহলে সেদিন কেন কিছু বলেনি?
কারণ তোর আর আমার সব কথা শুনে নিয়েছিল ভাইয়া। সে যাকে এত ভালোবাসে চায়নি সে তাকে দূরে যাক, কিন্তু যদি সে ভালো থাকে তবে দূরত্বই শ্রেয়। আমি 1000 বার তোকে বলার চেষ্টা করেছি, তুই জানিস তুই কখনো আমা শুনিসনি। ভাইয়া এতটা খারাপ অবস্থা আমি কখনো দেখিনি। কাল রাতে ওনাকে অঝরে কাঁদতে দেখেছি তোর ছবি বুকে নিয়ে। মেঘের চোখ দিয়ে পানি পড়াছে। ও কোথায়? নিজের রুমে। মেঘ দৌড়ে যায়। রুমের দরজা খুলতে দেখতে পায় আমান বসে আছে। আমন হঠাৎ মেঘকে দেখে চমকে যায়। মেঘ কিছু না বলে গিয়ে আমানকে জড়িয়ে ধরে। আমায় ক্ষমা করে দেও প্লিজ। আমায় ক্ষমা করে দেও, আমার ভুল হয়ে গেছে। তোমায় ভুল বুঝতে বুঝতে জীবনের 2টা বছর পার করে দিলাম। তোমার অবস্থা কখনো কল্পনাও করিনি। সরি আমান। তুমি ফিরে এসেছো মেঘ, আমার মেঘ, তুমি ফিরে এসেছো। হ্যাঁ ফিরে এসেছি আমি, আর কখনো তোমায় ছেড়ে যাব না আমান। হুশ, কেঁদো না। আমায় ক্ষমা করে দেও। তুমি আমায় ক্ষমা করো। তোমার কোন দোষ নেই, স্ত্রী হিসাবে আমার তোমায় বোঝা উচিত ছিল। আমান মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েটাকে এত বেশি ভালোবাসে যে ওকে হারাতে পারবে না কখনো। 2 দিন পর 2 পরিবারের মতে আবার ওদের বিয়ে হয়। মেঘে আমানের জন্য বসে আছে সেই একই রুমে, যেখানে 2 বছর আগে বসে ছিল সেই বেনারসি পরে। আমান রুমে এসে নিজের ভালোবাসার মানুষটাকে দেখে হেসে দেয়। মেঘের কাছে গিয়ে ওকে কোলে তুলে নেয়। কি করছেন? ভালোবাসতে চাইছি। মানে মানে আমান মেঘকে নিয়ে একটু বেকনিতে এসে চোখ বন্ধ করে কিছু ভাবে, তারপর রুমে এনে খাটে শুইয়ে দেয়। ভালোবাসা মেঘের আড়ালে চন্দ্রালোকিত।